চলুন, নিচে সবাই অপেক্ষা করছে। ঈশানের হাতের চাপ দৃঢ় হলো, তুলতুলে পেটের উপর নাক ঘষল তিতিরের কাঁধে, হাসকি স্বরে বলল, কোন দেশে জিনিসপত্র ব্যবহার করেছিস বলতো? কেমন নেশা নেশা ঘ্রাণ সবকিছুতেই। বিরক্ত করে বড্ড আমাকে। চলুন নিচে। ঈশান চোখ বুজে রেখেছে, হাতের বিচরণ আর একটু গাঢ় করতেই অজান্তেই আবেশে তিতিরের মাথা হেলে গেল পেছনের দিকে। ঈশানের সাথে ঠেকলো সেটা, দুজনেই বন্ধ চোখে দ্রুত বেগে চলা, দুজনের শ্বাস প্রশ্বাস অনুভব করতে ব্যস্ত। ঈশান থেকে থেকে জোরে জোরে টেনে নিচ্ছে তিতিরের চুলের ঘ্রাণ। কেমন লাগছে জানতে যাচ্ছিলি? শ্বাস নিতে পারছিস না? গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে? ঈশান আশাদের পাষাণ হৃদয়ে কাঁপন ধরছে। নেশা না করেও নিজেকে মাতাল মাতাল লাগছে। বল, কি করে বোঝাবো তোকে কেমন লাগছে? কি করলে বুঝবে তুই? তিতির জবাব দিতে পারে না ঈশানের বলা একটা শব্দেরও। ঈশানের থেকে এমন অভাবনীয় রিয়াকশন সে কখনো আশা করেনি। দুর্বল হয়ে আসা ছোট্ট শরীরটা মিশে আছে ঈশানের শক্তপোক্ত বুকের সাথে। ঈশানের হাতের ঠান্ডা ছোঁয়া অনুভব করলো নিজের কাঁধে, পিঠের উপর থেকে চুল সরে যাচ্ছে, টের পেতেই ধরফড়িয়ে উঠল তিতির। সরে যেতে চাইলো, তার ব্লাউজের ফিতে এটা বাঁধা হয়নি কিনা। তবে ঈশানের হাতের বাঁধন থেকে মুক্তি পাওয়া কি এতই সোজা? ঈশান চুলগুলো সরিয়ে দৃষ্টি রাখলো মখমলের মতো মসৃণ পিঠে। নিজেই কিনে এনেছিল ব্লাউজটা, মাপ চোখের আন্দাজে একদম ফিট হয়েছে শরীরে। তবে আগে খেয়াল করা উচিত ছিল, ব্লাউজের পিছনের অংশ অনেকটাই বড়, মোটামুটি ফর্সা পিঠের সবটুকুই দৃশ্যমান, তবে খোলা চুলে ধরতে পারা যায় না সেটা। পিঠের বাঁ পাশের উঁচু হয়ে থাকা বোনের উপরে কালা কুচকুচে একটা বিউটি স্পট, সেটাই নিজের দু আঙ্গুল ছোঁয়াতেও কেমন ইলেকট্রিক শক দিল দুজনার শরীরে। তিতির দুর্বল গলায় বলল, আমি বেঁধে নেব, আপনি নিচে যেতে থাকুন। তিতিরের বারবার বলা একই কথা একবারের জন্য কান দিচ্ছে না ঈশান। এখনকার বলা কথাগুলো তো আরও কানে আসলো না। ওই তিলটাই ঠোঁট ছোঁয়াতে মরিয়া সে সাত পাঁচ না ভেবে ছুঁয়েও দিল। ঠান্ডা ঠোঁটে নরম স্পর্শ পড়তে দুহাতে শাড়ির আঁচল খামচে ধরল তিতির। ঈশান বেশ সময় নিয়ে আদর রাখলো সেখানে। ভেজা ভেজা চুমুতে ভিজে গেল জায়গাটা, চুমুর জায়গায় কামড়ে জর্জরিত হচ্ছে এবারে জায়গাটা। মৃদু মিষ্টি যন্ত্রণায় শরীর অবশ হয়ে আসছে তিতিরে। তার পিঠের ওই জায়গাটায় যে একটা তিল আছে তা সে জানে। ঈশানের চুমু আর কামড়ে তীব্রতায় বেশ অবাক হচ্ছে তিতির। কি এমন আছে যার কারণে সামান্য তিল দেখে এত উন্মাদনা? মনে পড়লো এর আগেও এক রাতে এভাবে ওই তিলটার উপরই মত্ত হয়েছিল ঈশান। সেদিন অবশ্য অসভ্য অভদ্র কোনো কিছু বলতে বাকি রাখেনি, কিন্তু আজ সেসব অনুভূতি মুছে গেছে। শুধু ভালো লাগা আর শিহরণ কাজ করছে। এই ছোঁয়া থেকে পালাতে মোটেও ইচ্ছা করছে না। ঈশান আরও সময় নিয়ে মুখ তুলল সেখান থেকে, জোরে জোরে শ্বাস ফেললো, কপাল ঠেকালো তিতিরের ঘাড়ের উপর। দিনের পর দিন নিজের চাহিদাগুলোকে কাজায় তুলে রাখা নেয়াতেই সহজ কথা নয় তিতির। অসভ্য বলিস আর নির্লজ্জ যাই বলিস না কেন, কোনো পুরুষ মানুষের কাছে তার স্ত্রীকে ছুতে না পারার যন্ত্রণা যে কতটা তা তোরা নারীরা বুঝবি না। সময় সময় বিলেম করে যাবি শুধু। ঈশানের কথায় বুকের বাঁ পাশে চিনচিন করে উঠল তিতিরের। কি একটা ভোঁতা অনুভূতি অনুভব হলো সেখানটায়। ঈশান মাথা তুলে দ্রুত হাতে বেঁধে দিল ফিতেটা। তিতিরকে সোজা করে দাঁড় করালো, দু হাতে এখনো কোমরটা চেপে রাখা। শাড়ি পছন্দ হয়েছে? মাথা নিচু করে ধীরে ধীরে সায় দিল তিতির। হয়েছে বোঝালো, মিহি গলায় বলল। পাঞ্জাবি? ঈশান মৃদু হাসলো, মাথা নিচু করে রাখা তিতিরের কাছে সেটা অবশ্য অদেখায় রইল। ঈশান জোরে শ্বাস ফেলে বলল, চলে। তিতির মুখ তুলে চাইলো, চলে? এ আবার কেমন কথা? তিতির ঈশানকে পরখ করলো গভীর মনোযোগে। ভীষণ সুন্দর লাগছে সফেদ পাঞ্জাবিতে। তবে ঈশানের এমন উত্তরে অভিমান হলো তার। কপাট গাল ফুলিয়ে বলল, আমার স্কলারশিপের টাকায় কেনা এটা। কত খুঁজে খুঁজে কিনেছি জানেন? তো আমি কি বলেছি খারাপ হয়েছে? চাইলে তো। তিতির ভ্রু কুচকে ফেললো। লোকটার কাছ থেকে কিছু আশা করাই ভুল। যেটাই আশা করে না সেটাই এসে চমকে দেয়, আর যেটাই আশা নিয়ে হাঁ করে বসে থাকে সেখানে মুখ ফিরিয়ে নেয়। তিতিরের গাল ফুলানো আজকাল বেশ ভালো লাগে ঈশানের। পুতুলের মতো মুখটায় যখন গাল ফোলায় ঘটা করে কামড়ে ধরতে মন চায় গালটাতে। এখন যেমন ভীষণ ইচ্ছে হচ্ছে, যদিও এখন শাড়িতে পুতুলের থেকেও সুন্দর লাগছে, পূর্ণাঙ্গ নারী লাগছে, তার বউ বউ লাগছে। তবে মুখে বলল, চল। রেডি তো? তিতির হাত ছাড়িয়ে নিল ঈশানের থেকে। বিছানার উপর থেকে পার্স আর ফোন হাতে নিয়ে অন্য হাতে শাড়ির কুচি ধরে গটগট করে চলে গেল রুম থেকে। এ যাত্রায় শব্দ করে হেসে ফেলল ঈশান। মেয়েটা বরাবরের মতোই একরোখা, যতক্ষণ না মুখে কথা বলা হচ্ছে কোনো কিছু ততক্ষণ সেটা মানতে নারাজ। মনের কথা মুখে বলা যায়, এত বুঝে নিতে হয় না। তিতিরকে দেখে এবারে চোখ কপালে উঠল বাড়ির সকলে। সবাই তৈরি হয়ে বসে আছে বসার ঘরে। নিশি নুরিও শাড়ি পরেছে, রিশা রোশনি ঈশানের দেওয়া সুন্দর পার্পেল কালার এর প্রিন্সেস গাউন পরা।
রাফি পাঞ্জাবি, এটাও ঈশানের সাথে ম্যাচিং করে পরা। তবে তিতিরের পিছু পিছু ঈশানকে নেমে আসতে দেখে আরেক দফা হা হয়ে গেল সকলের মুখখানা। বাড়ির গিন্নিরা মনে মনে নজর না লাগা দোয়া পড়তে ব্যস্ত হলেন। নাতি নাতনিকে নেমে আসতে দেখে অনিমেষ চেয়ে আছে চন্দ্রা দেওয়ান। কি সুন্দর মানিয়েছে দুজনকে, সে কত কল্পনা করত দুজনকে একসাথে। সম্পর্কের উন্নতি চোখে পড়ার মতো। নয়ন জলদি সরিয়ে নিল চোখ জোড়া। আর কত পাপ বাড়াবে ভাইয়ের বইয়ের দিকে চোখ তুলে। যা ফুরিয়েছে তা ফুরিয়েছে। জীবনে অতীত আঁকড়ে বাঁচা নিদারুণ বোকামি। হয়তো সময় লাগবে, হয়তো সব ভোলা সম্ভব নয়, তবুও কাউকে বুঝতে দিলে চলবে না। তিতির কয়েক কদম নামতেই হোঁচট খেল। সবাই তাকিয়েছিল বিধায় চমকে উঠল। তিতির পড়ে যাবে এই আশঙ্কা সত্যি হতে দিল না ঈশান। ঝট করে চেপে ধরল তিতিরের বাহু। 2 সিঁড়ি পার হয়ে এসে দাঁড়ালো একদম তিতিরের পাশে। নিচু হয়ে তাকালো তিতিরের পায়ের দিকে। এক হাতে শাড়ির কুচি ধরে উঁচু করতে করতে ব্যস্ত গলায় বলল, লাগলো কোথায় তিতির? তিতির ভয় পেয়েছে। নিজে উঁচু জুতা পরা ছিল, পড়লে সর্বনাশ হতো, তবে সামলে নিল। মাথা নেড়ে বসার ঘরের দিকে চোখ পড়তেই লজ্জা পেল ভীষণ। ঘর ভর্তি একগাদা মানুষের এত এত চোখ তাদের দিকে তাক করা। কেউ হাসছে, কেউ এখনো ভয়ার্ত চোখে তাকিয়ে। ঈশান এবার হাঁটু ভেঙে বসে পায়ে হাত দিয়ে দেখতে গেল। তিতির ছিটকে সরে গেল। চাপা গলায় বলল, পাগল হলেন? ছি, পায়ে হাত দিচ্ছেন, সবাই তাকিয়ে আছে, উঠুন। লেগেছে কি? না, উঠুন তো। শাড়িটার পরতে না পারলে পড়িস না, শুধু শুধু আরেকজনের অশান্তি বাড়াতে। কে বলেছে পারি না? উঠাটা এমন হতেই পারে। বলেছে তোকে? ঈশান তিতিরকে নিয়ে সিঁড়ি ভেঙে নিচে নামতে হৈ হৈ করে বসা ছেড়ে উঠে এলো নিয়াজরা। তাদের চিৎকারে লজ্জায় এতটুকুন হলো তিতির। নিয়াজ বন্ধুর কাঁধে হাত দিয়ে মহা উত্তেজিত গলায় বলল, দিদা তোমার নাতি বিয়ে করবে না বলেছিলে কিন্তু। চন্দ্রা দেওয়ান কম যায় কি, সে একগাল হেসে নাতি নাতনির দিকে তাকিয়ে বলল, পুতুলের মতো বউ পেলে আগের ওসব কথা মনে রাখলে চলে? যত্ন দেখলেই বোঝা যায় বিয়ে দিয়ে ভুল করিনি। তিতির ঈশানের থেকে সরে গিয়ে দাঁড়ালো নিশি নুরির কাছে। বোনেরা নিচু গলায় তিতিরের প্রশংসা করতে ব্যস্ত। অনিমা এসে বাচ্চাদের মতো টিপে দিল তিতিরের গাল। শাড়িটা বুঝি ঈশানের দেওয়া? ধীরে মাথা ঝাঁকালো তিতির। ঘরময় বিস্ময়ের চিৎকার থামছেই না। অদূরে চা খেতে ব্যস্ত 3 কর্তা। ছেলেমেয়েদের গল্প গুজবে যোগ না দিলেও শুনছেন সবই। মিটিমিটি হাসছেন তারাও। বাড়ির সকলে ভীষণ খুশি হলো ঈশান তিতিরের সম্পর্কের অগ্রগতিতে। এত কিছুর মধ্যেও ঈশানের মুখে হাসি ছিটাফোঁটা দেখা গেল না, বরং সবার সামনে বরাবরের মতোই অ্যাংরি ইয়াং ম্যান সেজে দাঁড়িয়ে রইল। যখন দেখলো বন্ধুগুলো কিছুতেই থামছে না লেগ পুলিং করা থেকে, এবারে ধমকে উঠল গম্ভীর গলায়, এতক্ষণ তো তারা দিয়ে মাথা খাচ্ছিলি, বের হবে কি? ঘুম কামাই দিয়ে যাচ্ছি তোদের সাথে। বাড়িতে রাত বানাবি তোরা? কেমন জ্বর জ্বর লাগছে, এই গরমে অসহ্য বানায় তোদের। সবাই উঠে দাঁড়ালো বের হওয়ার জন্য। তবে এর মধ্যে রাফি ভাইয়ের সামনে এসে দুহাত কোমরে চেপে অভিযোগ করে বলল, রাত জাগো কেন এত? নিজে জাগোই, আবার আমাদের বর্বিকেও ঘুমোতে দাও না। সারা রাত না ঘুমিয়ে জেগে থাকলে দিনে তো ক্লান্তি লাগবেই, তাই না? আর অত রাতে শাওয়ার নেয় কেউ, ঠান্ডা জ্বর আসবে না? বিষম খেলো ঈশান তিতির দুজনায়। রাফির কথায় ঘরময় সকলে হতবিহ্বল হলো। বাড়ির কর্তারা অপ্রস্তুত হয়ে মন দিল নিজেদের বিভিন্ন রাজনৈতিক আলাপে। গিন্নিরা মুখে আঁচল চেপে দিয়ে ছুটল রান্নাঘরের দিকে। নাইম এসে মুখ চাপা দিল রাফি আরো কিছু বলতে ছটফট করছে। নাইম মাথা নিচু করে কী সব বুঝিয়ে বাকিদের বের হওয়ার ইশারা করে নিজে আগে ভাগে কেটে পড়লো রাফিকে নিয়ে। বাকিরা এতক্ষণ নিজেদের কোনো মতে সামলালেও এবার পারল না। খ্যাক খ্যাক করে হাসলো এক একজন। চোখে মুখে স্পষ্ট ঈশানকে খোঁচা দেওয়ার ইঙ্গিত। তিতিরের লজ্জায় মরি মরি অবস্থা। বিচ্ছুটা তিলকে সবার সামনে তাল বানিয়ে কেটে পড়ল। তিতির ভুলেও তাকালো না ঈশানের দিকে। ঈশান নিজেও তবদা খেয়ে দাঁড়িয়ে কি থেকে কি বলে গেল ফাজিলটা। নিয়াজ ঠোঁটে ঠোঁট টিপল। বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না, তাই না জনগণ? ঠিক ঠিক। সবাই সবিস্বরে যোগ দিল নিয়াজের সাথে। ঈশান বিরক্ত চোখে বন্ধুদের দিকে তাকালো। সাজিদ, অনিমা, ঋতু ওরাও তাল মিলিয়েছে আজ নিয়াজটার সাথে। ওদিকে বাবা চাচারা বসা। কতটা এম্বারেসিং ব্যাপার স্যাপার। শাট আপ গাইস, বাবারা আসছে সকালে, কি হচ্ছে এসব? তুই স্বীকার করলেই পারিস, হার মেনে নিয়েছিস বইয়ের রূপের কাছে, এত নাটক করিস কেন? ঈশান চাপা গলায় ধমকে উঠল আরেক দফা। এটা বেডরুম নিয়ে ডিসকাস করার জায়গা? তোর মতো পুরুষ মানুষকে নিয়ে ডিসকাস করার কোনো স্পেসিফিক জায়গা হয় না রে পাগলা। তার মতো পুরুষ মানে? ভ্রু বাঁকিয়ে দাঁতে দাঁত চেপে তাকাতে উত্তরটা নিয়াজে দিল। যে পুরুষ উঠতে বসতে বলবে এই বিয়ে করতে চায় না, কবুলবেলার পর থেকে মুখে জব্বে আমি এই বিয়ে মানি না, সম্ভব না হুট করে। তারপর যতবার জিজ্ঞেস করবো ততবার বলবে ভালোবাসাটা সে আমার জন্য নয়। এরকম হাজার একটা কেচ্চা শোনাবে, অথচ ঠিকই বউ নিয়ে রাতে ঘুমাবি না, অসময়ে শাওয়ার নিয়ে ঠান্ডার জ্বর বাঁধিয়ে সারাদিন ক্লান্ত দেখাবি নিজেকে। কথাগুলো বলে নিয়াজ তাকালো পাশেই বসা চন্দ্রা দেওয়ানের দিকে। ফিসফিসিয়ে বলল, বুঝতে দিদা,
এসবই তোমার নাতির বাহানা। বউ নিয়ে ঘরে থাকবে, তার জন্য এমন করছে। বউ পাগল হয়ে গেছে। আহারে। ঈশানের সজোরে আঘাত পড়ল নিয়াজের পেটের বাঁ পাশে। বেচারার মুখটা কুঁচকে এলো। বিড়বিড় করে বলল কিছু একটা। নিশি সমানে হেসে যাচ্ছে তাদের এই অবস্থা দেখে। নিয়াজ আর চোখে প্রিয়তমার দিকে তাকিয়ে অসহায় দৃষ্টি দিল। নিশি ঠোঁটের ঠোঁট চেপে হাসি থামাতে ব্যস্ত। তিতির এবার তাড়া দিল বোনদের। এখানে থাকলে এসব কথা থামবে না। বড়দের থেকে বিদায় নিয়ে একে একে বের হলো সকলে। ঈশান তিতিরের পিছন পিছন হাঁটতে ব্যস্ত। মেয়েটা আবার মুখ থুবড়ে পড়বে কিনা কে জানে। অন্য দিনের থেকে আজ আবহাওয়াটা বেশ অন্যরকম। টানা কয়েকদিনের তীব্র গরমের পর আজ শীতল বাতাস বইছে দিনের আলোতে। আকাশে বেশ মেঘ, সূর্য ঢাকা পড়ে আছে আবছা কালো মেঘগুলোর আড়ালে, যে কারণে বাইরে বেশ মানুষজনের সমাগম। ঈদ উপলক্ষে পরিবার পরিজন নিয়ে ঘোরাঘুরিতে ব্যস্ত সকলেই। দেওয়ানবাড়ি থেকে সবাই মিলে বেরিয়েছে বেলা 12:30টার দিকে। দুপুরে বাইরে লাঞ্চ করবে। যদিও সকাল থেকে যে পরিমাণ খাওয়া দাওয়া করা হয়েছে, কারোরই দুপুরে খাবারে আপাতত আগ্রহ কাজ করছে না। ঈশানরা এসেছে তাদের এলাকা থেকে কয়েক মাইল দূরে নতুন একটা লেক সাইড পার্কে। সম্পূর্ণ ইকো পার্কের মতো সাজানো গোছানো বিশাল এরিয়া জুড়ে সবুজে সবুজে ছেয়ে আছে গোটা পার্কটা। কিছু দূর পরপর ছোট ছোট লেক, পর্যটকদের জন্য মিনি কটেজ। মনোমুগ্ধকর জায়গা। এই জায়গায় খোঁজ দিয়েছে নিয়াজ। ঈদে ঘুরতে বের হবে সবাইকে নিয়ে। এই উপলক্ষে 15 দিন হলো জায়গা খোঁজ করে যাচ্ছে। বাড়ি থেকে আসতে সময় লেগেছে 1 ঘন্টার মতো। গাড়ি থেকেই নামতেই দমকা বাতাস এসে ছুঁয়ে দিল সকলকে। রিয়া, রোশনি, রাফি আর তোমার ছোট ভাই তিয়াস 4 জন একসাথে হাত ধরাধরি করে সামনে সামনে হাঁটছে। পিছনে নুরি আর নিশি। নিয়াজ আসার পর থেকে ছটফট করছে নিশির কাছাকাছি ঘেঁষতে। ঈশানের ভয়ে যদিও পারছে না সেটা। ঈশানকে পরখ করে গলার স্বর নামিয়ে বন্ধুদের দিকে ফিরে বলল, ঈশান আর তিতিরকে আলাদা করে দিচ্ছিস না কেন? ওরা আলাদা হলে আমরা আমাদের মতো সময় পাই একটু। নিয়াজের কথায় ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো সাজিদ, অনিমা, নাইম। তিতির আর তমা হাত ধরাধরি করে আসছে বেশ পিছনে, যদিও ঈশান তারও পিছনে, গভীর মনোযোগ ফোনের দিকে। অনিমা হেসে বলল, বউ যেন আবার শাড়িতে জড়িয়ে আছাড় না খেয়ে পড়ে, তার জন্য ঈশানের কনসার্ন দেখেছিস? হাউ সুইট। সাজিদ বইয়ের অতি উচ্ছ্বাস দেখে অবাক কণ্ঠে বলল, ও পিছন পিছন হাঁটছে সেটা তোমার চোখে পড়লো, অথচ আমি যে তখন থেকে হাত ধরে হাঁটছি সেটা চোখে পড়লো না তোমার? অনিমা মুখ বাঁকায় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে ওদের দিকে। নাইম দাঁড়িয়ে থাকা বন্ধুদের পাশে থামলো। খানিক দূরে নিশি আর নুরিও দাঁড়িয়ে। গাছের ওপরে একটা হলুদ পাখি দেখে কী সব বলছে তখন থেকে। নাইম সেদিক থেকে চোখ সরিয়ে বলল, ঈশান তিতিরকে আলাদা পাঠাই, আর সাজিদ, অনিমা তোরাও। আমি আর নয়ন, ঋতু, নুরি, রিশা, রোশনি, তিয়াস, তমাকে নিয়ে আশপাশটা ঘুরে ফিরে দেখি। তাহলে ওদিকে নিয়াজ আর নিশি ও একটু সময় কাটাতে পারবে। কি বলিস? মাথা নাড়ল সকলে। নয়ন নিজে নিশি আর নিয়াজের বিষয়টা আন্দাজ করলেও শিওর ছিল না, তবে এদের কথায় আজকে নিশ্চিত হলো। মিটিমিটি হাসলো শুধু খানিকটা। মিনিট 3 পর তিতির আর তমা এসে পৌঁছলো তাদের কাছে। দাঁড়িয়ে কেন সবাই? তিতিরের প্রশ্নে ঈশান ফোন থেকে মুখ তুলল। সাজিদ ঈশানের দিকে উদ্দেশ্য করে বলল, নতুন কাপলদের একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দিতে হয়, আমরা সেটা বুঝি। তমা আমাদের সাথে এসো, তোমার বোন আর দুলা ভাই একটু ঘোরাঘুরি করুক। তমা সাজিদের ইশারা বুঝে লাফিয়ে চলে গেল তিতিরের পাশ থেকে। তিতিরের হাত ছেড়ে ঋতুর পাশে এসে দাঁড়ালো। তিতির ইতস্তত করে ঈশানের দিকে তাকালো। ঈশান ভাবলেশীনভাবে দাঁড়িয়ে। তিতিরের মনে হলো ঈশান সম্ভবত চাচ্ছে না। ধীর গলায় বলল, সমস্যা নেই ভাইয়া, একসাথেই থাকি সকলে। সবাই তাকালো ঈশানের দিকে। ওর ভাবলেশীনতা দেখে যে তিতির ইতস্তত করছে তা বুঝতে পারলো সকলে। তাছাড়া সত্যি তিতির সবার সাথে ঘুরতে চাচ্ছিল আদতে। তিতির এগিয়ে গেল সবার দিকে। আমি আপনাদের সাথেই থাকবো, চলুন। নিয়াজ অসহায় চোখে তাকালো নাইমের দিকে। ঈশান যতক্ষণ তাদের সাথে থাকবে ততক্ষণ কেউই নিজেদের মতো এনজয় করতে পারবে না। কতগুলো দিন পর নিশিকে বাড়ির বাইরে পাচ্ছে। একটু হাত ধরে হাঁটবে না? হোক নিব্বানিব্বি কারবার। ভালোবাসায় কোনো ম্যাচুরিটির দরকারই নেই। নিয়াজের চোখের ভাষা ধরতে পেরে নাইম আরেক দফা জোর করলো ঈশানকে। সবার যুক্তিতে বিরক্ত ঈশান তিতিরের কবজি ধরে আচমকা টেনে রওনা হলো অন্য রাস্তায়। হেসে ফেললো সকলে। তিতির ঈশানের ওভাবে চলে যাওয়া দেখে এগিয়ে আসলো নিশি, নুরি। ঈশানরা চোখের আড়াল হতে নিয়াজ একদম ঘেসে দাঁড়ালো নিশির পাশে। গলা নামিয়ে বলল, মনে হয় আমার সাথে এসো। নিশি বিরক্ত চোখে তাকালো, দাঁতে দাঁত পিষলো। তোমাকে কতবার বলেছি আজে বাজে নামে ডাকবে না আমাকে? নিয়াজ দাঁতে জিভ কাটলো। এক হাতে কান স্পর্শ করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করলো। অবশেষে আগের মতোই ঠিক হলো।
নিয়াজ নিশিকে নিয়ে যাবে, তবে সাজিদ আর অনিমা আলাদা যেতে রাজি হলো না। বহু বছরের বিবাহিত জীবন, তাদের নতুন স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকাদের মতো লুকিয়ে লুকিয়ে আলাদা আলাদা প্রেম করা তাদের শোভা পায় নাকি? তাছাড়া ছোট ভাই বোনগুলোকে এভাবে একা রেখে আলাদা ঘুরবে, এটা কেমন দেখায়? ঈশান তিতিরের নতুন দাম্পত্য, নিয়াজ নিশির লুকিয়ে প্রেম, ওদের না হয় ব্যাপারটাই আলাদা। আজিমপুর কবরস্থান, এই একটা কবরের সামনে স্থির দাঁড়িয়ে আছে ইয়াজ। ঘণ্টাখানেক হলোই দাঁড়িয়ে, বছরের একটা দিনই সেইখানে আসে, সেটা এই রোজার ঈদের দিন, যেদিন কবরে শুয়ে থাকা মানুষটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। ইয়াজ দীর্ঘক্ষণ পরে নড়ে চড়ে উঠল। এবারে ঝুঁকে বাধাই করা কবরের উপর থেকে মরা পাতা ডালপালা সরিয়ে দিল সযত্নে, পাশেই বসলো হেলান দিয়ে। অনেকদিন পর আসি বলে রাগ করিস? আমিও রাগ করেছিলাম যেদিন আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি তুই। বড্ড একা হয়ে গেছি আমি এরপর থেকে। আজ নাকি ঈদ? তুই চলে যাওয়ার পর থেকে ঈদ আমার জীবনে আর আসেনি, সত্যি একদম আসেনি, ভবিষ্যতেও আসবে না। এই দিনটা আমার সব কেড়ে নিয়েছে, সব সুখ শান্তি মানুষ সময় কিচ্ছু বাদ রাখেনি। খানিকক্ষণ চুপ করে রইল ইয়াজ। অনেকেই আসছে কবর জিয়ারত করতে, ঈদের একটা পবিত্র দিন বলে কথা। অন্য সময় নিদারুণ নীরবতা থাকলেও আজকের দিনে ক্ষণে ক্ষণে মানুষজনের সমাগম দেখতে পাওয়া যায়। এই যে এখন যেমন হচ্ছে, জোহরের নামাজ আদায় করে অনেকেই আসছে প্রিয়জনের কবর জিয়ারতে। আশেপাশে বড় বড় গাছে ঢাকা, পাখির কলরব কানে এসে বাজছে। রোদ নেই আজকে বিধায় এ গরমে তীব্রতা নেই বললেই চলে। মৃদু বাতাসে গাছের মরা পাতাগুলো ঝরে পড়ছে। ইয়াজ বারবার ব্যস্ত হাতে সেসব সরাতে ব্যস্ত। তুই চলে যাওয়ার পর হয়ে গিয়েছি নাস্তিক, বুঝলি? সৃষ্টিকর্তাকে ডাকা বন্ধ করে দিয়েছি। পাপ করছি, তাই না? আচ্ছা, আমার পাপের শাস্তি কি খোদা তোকে দিচ্ছে, যেমন করে তোর পাপের শাস্তি আমরা ভোগ করছি? নিস্তব্ধতায় ঘেরা কবর থেকে কোনো সারা শব্দ আসবে না, কখনো আসবে না। তবুও একের পর এক প্রশ্ন সাজাতে ব্যস্ত ইয়াজ। আচমকা শব্দ করে বেজে উঠল সেলফোন খানা। ফোন কানে ঠেকালো। স্যার, ঈশান আরশাদ পরিবারের নিয়ে শাহবাজপুর ইকো পার্কটাই গিয়েছে, আধা ঘন্টা হলো। কে কে? ওর বউ, বোন, ভাই, বন্ধুরা। নুরি? নুরি ম্যাডাম ও আছে। সুস্থ? দিব্যি হাঁটাচলা করেছে, হেসে হেসে কথাও বলেছে। বড্ড অসন্তুষ্ট হলো ইয়াজ এই কথায়। ঘাড়ে হাত ঘষতে ঘষতে বলল, বেঈমান একটা। হাসি আসে কোথা থেকে ওর? ওর হাসি আমার সহ্য হবে না আজকের দিনে। আর হিসান? বউ নিয়ে আলাদা? নজর রাখ সবার দিকে। ফোন পকেটে রেখে বিশ্রী শব্দে হাসলো ইয়াজ। ওরা খুব সুখী পরিবার, বুঝলি? আমরা যেমন ছিলাম। ঈশান আবার নতুন বিয়ে করেছে। কাকে জানিস? তিতির। চিনলি কি? না, তোর চেনার কথা না। প্রথমে দেখিনি মেয়েটাকে, যখন দেখলাম বুঝলাম সাক্ষাৎ স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা। ওদের জন্য কবর খুঁড়ে রেখেছি তোর পাশে, এই যে দেখ। কিন্তু ঈশান আরশাদ নাকি মেয়েটাকে ভালোবাসে না, সেই কারণে হয়তো লোক সমাজে জানায়নি বিয়ের কথা। তাহলে কেমন হলো? মেয়েটাকে মারার পরিকল্পনায় দেরি হচ্ছে এ কারণে। ভালো না বাসলে মেরে কি হবে? ঈশানটা তো পুড়বে না তো। ওকে পুড়িয়ে অঙ্গার করতে হলে মেয়েটাকে আগে ওর ভালোবাসতে হবে। যে মুহূর্তে আমি নিশ্চিত হব ও মেয়েটাকে পাগলের মতো ভালোবাসে, সেই মুহূর্তে ওই মেয়ের আয়ু শেষ হবে ঈশানের দুনিয়াতে। তখন ঈশান আরশাদ দেওয়ান ও দেখবে অন্য কারোর ভালোবাসা সুখ কেড়ে গোটা একটা পরিবার ধ্বংস করলে কেমন লাগে। আর একটু অপেক্ষা কর। হ্যাঁ, ঈশান আরশাদের সুখ আমি তোর ঠিক পাশে কবর দেবই। আশেপাশে প্রচুর গাছপালা, মাঝখান দিয়ে সরু পিচ ঢালাই করা রাস্তা এঁকে বেঁকে গিয়েছে। তিতির শাড়ির কুচি এক হাতে ধরে পাশাপাশি হাঁটছে ঈশানের। ঈশান দুহাত পিছনে রেখে চুপচাপ হাঁটছে। তিতির বেশ বোরিং হচ্ছে এ যাত্রায়, জানতো এমনটাই হবে। এই কারণেই চেয়েছিল সবাই একসাথে ঘোরাফেরা করুক, কিন্তু তার হলো কোথায়? সেই তো এই রামগরুর ছানার সাথে তাকে গছিয়ে দেওয়া হয়েছে, যার মন মর্জি ব্যবহার। এবেলা ভালো থাকলে আরেক বেলা তাকাতেও রুহু কাঁপে। পাখির কিচিরমিচির লেকের পানির উথাল পাথাল শব্দ ভীষণ স্নিগ্ধ লাগছে আশপাশটা। তবে সবকিছুর মধ্যে ঈশানের কানে তিতিরের নুপুরের শব্দ ছাড়া আর কিছুই বাজছে না। সে তখন থেকে একমনে সেটা শুনতে ব্যস্ত। যত পথ এগিয়ে সামনের দিকে যাচ্ছে ততটাই জায়গা সুন্দর হচ্ছে আরো। রং বেরঙের বাহারি ফুল লতা পাতায় ছেয়ে আছে আশেপাশ। তিতির একটা জিনিস বেশ খেয়াল করছে, গোটা পার্কে সব থেকে বেশি আছে সেটা হচ্ছে জারুল ফুল। বিশাল বড় বড় গাছে পার্পেল কালার ফুলগুলো কি যে সুন্দর লাগছে। হাঁটতে হাঁটতে থামলো তিতির, ঘুরে দাঁড়ালো ঈশানের পথ আটকে।
আপনার প্রিয় ফুল কোনটা ঈশান ভাই? নেই। এ আবার কি কথা? প্রিয় ফুল নেই, এটা কি হয়? আমার হয়। হাঁটা ধর, পথ আটকে দাঁড়িয়ে না থাকে। তিতির ঠোঁট উল্টায়। ঈশান তার দিকে তাকিয়ে কথা বলছে না, এদিক ওদিক করছে শুধু। আপনার প্রিয় ফুল কি বলুন তো? আমি কি করে জানবো? জারুল ফুল চেনেন? ওই যে বড় বড় গাছগুলোয় দেখুন না, কোনোটায় সাদা কোনোটায় পার্পল পিঙ্ক, সুন্দর না? আমার না ভীষণ প্রিয়। জানতেন এটা? জানলাম আজকে। আপনি আমার কোনো পছন্দের খোঁজই জানেন না। তুই জানিস আমার পছন্দ? ঈশানের ভাবলেশীন উত্তরে বিরক্তির সাথে হাঁটা ধরল আবার। আচ্ছা, তাকে কি সুন্দর লাগছে না? ঈশান ভুলেও তাকাচ্ছে না তার দিকে। ফোন ক্যামেরা বের করে মুখটা পরক করলো নিজের। কই, সব ঠিকঠাকই তো আছে। সফেদ শাড়িতে ডার্ক রেড লিপস্টিকটা কি সুন্দরই না লাগছে। হেয়ার স্টাইল, মেকআপ সবই পারফেক্ট। আশ্চর্য লোক, একটা কালো তো কত রং ঢং করলো মাঝ রাস্তায় রাত্রেবেলা। আর আজ এত সুন্দর করে শাড়ি পরার পরও তাকাচ্ছে না। সাথে সাথে কানে বাজলো সকালে কানের কাছে গেয়ে যাওয়া ঈশানের গানটা। আনমনে হেসে উঠল সে, মুখে বলতে ইচ্ছা হলো, কন্ট্রোল হারাবেন জন্য তাকাচ্ছেন না দেওয়ান সাহেব? বেশ এগিয়ে যাওয়ার পর ঈশানের পায়ের আওয়াজ না পেয়ে ঘাড় ঘোরালো। ঈশান বেশ খানিকটা পিছনে, দৃষ্টি ফোনের দিকে, মুখ অত্যন্ত গম্ভীর হয়ে আছে। তিতির এগোতে যাবে তার আগে পাশ দিয়ে ছুটে গেল একটা খরগোশ। একে একে আরও কয়েকটা দেখা গেল সেটার পিছু পিছু। ঈশান ফোন থেকে মুখ তুলে খেয়াল করলো তিতিরকে। কয়েকটা খরগোশের বাচ্চার পিছু পিছু ছুটছে বাচ্চাদের মতো। ঈশান হাতের ফোন, কল বাজছে। কানের ইয়ারপডস গুজে হাতের ফোনে সদ্দশা একজন আর ছবিতে মন দিল। কল তুলতে ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠ শোনা গেল তার ম্যানেজার অমিতের। বস, খবর পেয়েছি ছেলেটার। ঈশান নড়ে চড়ে দাঁড়ালো। অমিতকে ওয়েট করতে বলে গলা উঁচিয়ে ডেকে তিতিরকে সাবধান করলো রাস্তা বাদে অন্যদিকে না যেতে। ফোন কানে ধরে বলল, ডিটেলস? ছেলেটার নাম ইয়াজ মির্জা। আপনার ফোনে প্রথম যে মেসেজটা আসে ওর লোকই পাঠিয়েছিল। তবে পাঠিয়েছিল সিঙ্গাপুরের এক বুকশপের এমপ্লয়ির ফোন থেকে। মেয়েটা ওখানে পার্ট টাইম জব করত। তবে ফোনটা চুরি হয় সেদিন রাতে, যে কারণে মেয়েটা কিছুই জানতো না। আমাদের লোকেরা ওখানকার সিসিটিভি ফুটেজ চেক করে নিশ্চিত হয়েছে চুরি অন্য লোক করলেও ফোনটা শেষ পর্যন্ত ইয়াজের হাতে যায়। ইয়াজকে ওই দেশে খোঁজ করে কিচ্ছু জানতে পারিনি, কারণ শুরুতে আমাদের কাছে ওর কোনো ছবি ছিল না। এমনকি দেশে ওর তথ্য পাচ্ছিলাম না কোথাও। তবে বস, ক্ষমা করবেন, কাজের স্বার্থে আমরা আপনার বোন নুরির ফোন হ্যাক করি। সেখান থেকে সব কালেক্ট করে আমরা সিঙ্গাপুরে ওনাদের থেকে নিশ্চিত হই ইয়াজ ওই বুকশপের রেগুলার কাস্টমার। লোকটার বই কেনার বাতিক আছে হয়তো। ওসব দেশে কারোর গোপন তথ্য পাওয়া খুব টাফ। তবে যতটুকু বের করতে পেরেছি, ইয়াজের ওখানকার নাগরিকত্ব আছে, যে কারণে সেখান থেকে আরও কেউ মুখ খুলছে না। নুরি ম্যাডামের ফোন থেকে বুঝেছি কোনো বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হচ্ছিল, যার দরুন সেদিনের সুইসাইডের ঘটনাটা ঘটেছে। ইয়াজ ইমোশনাল ব্ল্যাকমেইল করেছিল নুরি ম্যাডামকে। আর ঈশান ভ্রু কুচকে শুনে যাচ্ছিল এতক্ষণ সবকিছু। তার অনুমান মোটেও মিথ্যা ছিল না। তাহলে এই ছেলের সাথেই তার গাড়ির প্রায় অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল সেই রাতে, যে রাতে সে ঢাকা যাচ্ছিল তিতিরকে বাসায় ড্রপ করে হাই রোডের উপর। তাদের এলাকার এই রাস্তা থেকে গাড়ি মেন রোডে উঠছিল। চেহারা সেদিনই চোখে পড়ে আবছা অন্ধকারে। এরকম গেট আপ আগে কোথাও দেখেছে মনে করতে খেয়াল হয় আগে তার লোকেরা নুরির সাথে একটা লোকের ছবি পাঠিয়েছিল তাকে। দক্ষ চোখ, অল্পতেই খুঁটিনাটি মনে রাখতে পারে। তাছাড়া তাদের এলাকায় ওই ব্র্যান্ডের কার কারোরই নেই। বাইক হোক বা কার, ঈশানের উপরে কারণ নেই। সেখানে ঈশানের সেম ব্র্যান্ডের একটা কার অমিতের পাঠানো স্পষ্ট অবয়বের উপর তীক্ষ্ণ দৃষ্টি বুলালো ঈশান। আরও কোথাও দেখেছে একে। ওপাশে অমিত থেমে আছে, বোধহয় ইতস্তত করছে খানিকটা। ঈশান অভয় দিল, বলে হলো অমিত। বস, নুরি ম্যাডাম আমার বোনের বয়সী। ওনার বয়সী আমার বোন আছে একটা। আসলে ওই ছবিগুলো যেটা আপনাকে পাঠানো হয়েছে ওটা আমার ফোনে রেখে দিতে হয়েছিল আরও কিছু খোঁজ করার জন্য। আপনার অনুমতি নেইনি, তবে খোঁজ পেয়েছি। তোমাকে আমি ভরসা করি অমিত, বলে ফেলো। বস, ছবিগুলো ফেক নয়। ছবিগুলো হোটেলের রিভারভিউয়ের। আমরা শহরের সকল হোটেলের বিগত 2 মাসের সিসিটিভি চেক করেছি। আপনাদের বিয়ের 7 দিন আগের ছবি ওগুলো, অর্থাৎ ফেব্রুয়ারিতে। ম্যাডাম সেদিন ভার্সিটিতে যায়নি। ইয়াজ তার আগের দিন রাতে একা উঠেছিল হোটেলে। নুরি ম্যাডাম পরের দিন দুপুরে 12:15টায় যায় দেখা করতে। রিসিপশনে ইয়াজ বলেই রেখেছিল। ইয়াজের নাম আমরা পাইনি, তার কারণে সে ওই নামে উঠেইনি। উঠেছিল একটা ফেক আইডি কার্ড দিয়ে, যেটাতে নাম দেওয়া আহনাব। ওটার সত্যতাও আমরা পাইনি। তবে সে রেগুলার গেস্ট ওখানকার। বিগত 3 বছর যাবৎ আসলেই ওই হোটেল স্টে করে। নুরি ম্যাডাম 10 মিনিটের জন্য দেখা করতে আসেন। সিসিটিভি ফুটেজ অনুযায়ী বের হয় 13 মিনিটের। তবে বের হয়ে খুব দ্রুত ছুটে যাচ্ছিলেন। রিসেপশনিস্ট বলেছেন নুরি ম্যাডাম কিছুতেই রুমে দেখা করতে যেতে চাচ্ছিলেন না। আমরাও তাই দেখেছি ফুটেজে। বস, সম্ভবত
ফোর্স করা হয় ম্যাডামকে। তবে ছবিতে যেভাবে দেখানো হচ্ছে, স্বইচ্ছে হলে ম্যাডাম ওভাবে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতেন না। তার কিছুক্ষণের মধ্যে ইয়াজকেও আসতে দেখা যায় ছুটে। তবে ততক্ষণে ম্যাডাম সিএনজি নিয়ে চলে গেছেন ওখান থেকে। ছেলেটা এখন কোথায়? এখন সম্ভবত দেশে আছে। পরিবার? এসব কিছু এখনো জানতে পারিনি বস। তবে ওর যে লোক ধরেছি আমরা, সে নতুন, বিশেষ কিছু জানে না। গুড জব, অনেকটা জিনিস, বাকিটা জলদি ক্লিয়ার আউট করবে। বস, এখন তো আর কোনো সন্দেহ রইল না লোকটা নুরি ম্যাডামের জন্য নয়। নুরিকে আমি সামলে নেব, তোমার কাজ করো দ্রুত। হাতের ফোনে ছবিটা আবার বের করলো ঈশান। ছেলেটা সুদর্শন, ফর্সা চেহারা, বাপাসের চোখের সাইডে কাটা একটা দাগ, যদিও সেটা মোটেও ক্রিমিনালদের মতো লাগে না। স্বাভাবিক ইনোসেন্ট চেহারা, কড়া ভদ্রলোক লাগে, তবে তার আড়ালে লুকিয়ে আছে ভীষণ ম্যানুপুলেটিভ একটা সত্তা। কি কারণে পিছু লেগেছে ঈশানের 7 জন্মেও ঈশান একে কখনো দেখেছে বলে তো মনে পড়ছে না। আশ্চর্য বিষয়। অবশ্য কার সাথে ঠিক কী নিয়ে গুপ্ত বিদ্বেষ তৈরি হয় তা কে বলতে পারে? তার সাথে তো এটা হওয়া স্বাভাবিক। তার কোন ঘটনার খেসারত তার বোন বউকে দিতে হচ্ছে বা হবে সেটাও ক্লিয়ার না সে। তবে এটা পরিষ্কার বিদ্বেষ তার আদতে ঈশানের সাথেই, যার দরুন গুটি বানানো হচ্ছে তার বোনটাকে। তবে তাই যদি হয়, শুরুতে নুরিকে নিয়ে ব্ল্যাকমেল করা হলো না কেন? কেন সেখানে তিতিরকে বসানো হলো? আর বিয়ের রাতে সেই ফোন কল? ঈশানের তীক্ষ্ণ চোখের পাতা ক্রমশ সরু হয়ে এলো। অতীত, ঈশান তিতিরের বিয়ের রাত, কোনো ল্যান্ডলাইন থেকে আসা কল। কপালে চিন্তার ভাঁজ পড়ল ঈশানের। রিসিভ করলো ফোনটা। ওপাশের এক মুহূর্তের নীরবতার পর শোনা গেল কণ্ঠ। ছবিগুলো দেখেছিস নিজের বউয়ের? বিশ্বাস হয়নি না? বিশ্বাস হলে ঈশান আরশাদ কবুল পড়তো না, জানি সেটা। এত বিশ্বাস করে ফেলেছিস ওইটুকুন মেয়েকে? প্রেমে ট্রেমে পড়লি নাকি? না বিশ্বাস করলে নাই, তবে শোন, স্ট্রেট কাট একটা কথা জানিয়ে দেই তোকে। তোর বউ হাজি দানেশের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, থাকে কাছিপিঠেই একটা গার্লস হোস্টেলে, 6 তলার দক্ষিণের একটা ডবল বেডের রুমে। ওখানে মিনিট 10 মাথায় ওর বাপ চাচার বাড়ি। বাপ মা মরেছে, চাচা আছে। বেচারা মেয়েটাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। ছেলের বউ করতে চেয়েছিল তো, বাড়ি এসে তোকে বিয়ে করে ফেসে গেল বেচারি। তোর কৃতকর্মের ফল ওকে দিতে হবে। আহারে আহারে। আচ্ছা ধর, ওই ছবিগুলো যদি শহরের আনাচে কানাচে ছেপে যায় আজ রাতের মধ্যে, কেমন হবে সেটা? ধরে নে মিথ্যা। ধরতে হবে না, মিথ্যাই তো। তবুও ছেপে দিলাম। কাল সকালে দেওয়ানবাড়ির পুতুলটার মান সম্মান কোথায় গিয়ে থাকবে বলতো? আরও একটা সারপ্রাইজিং কথা বলি, হ্যাঁ, ছবিটার 2টো ভার্সন আছে। ওটা তুই ঠিক 2-1 মধ্যে ধরে ফেলবি। তোর বউ না হলেও আসল ফুটেজের মেয়েটার মান সম্মানও তোর কাছে সমান দামি। তোর বউটা বড্ড আবেগী রে। বাপ মা মরা মেয়ে, ওর কৃতকর্মের দায়ে ওর বড় চাচারাও যদি গলায় দড়ি দেয়, নিজে দেবে তা কিন্তু বলিনি। ধর আমি কষ্ট লাঘব করতে ঝুলিয়ে দিলাম। লোকটা বড্ড সাদাসিধে, জানিস তো। কন্যাসম ভাতিজির এই রূপ দেখে ছিক ছিক। ঈশান দৃষ্টি রাখলো তিতিরের দিকে। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে উঠল। ঈশানের স্বাভাবিক মুখ অসম্ভব কঠিন হয়ে এলো। হাতের মুঠো শক্ত করে ফেলল, দাঁত কিরমিরিয়ে উঠল। ডোন্ট, আই সে ডোন্ট ট্রাই টু ডু এনিথিং রং উইথ হার। ওপাশের ভয়ঙ্কর হাসি শোনা গেল। তোর বউ এর আগে একবার গাড়ির নিচে চাপা পড়তে গিয়েছিল। আমার লোক ভুলে চাপা দিতে যাচ্ছিল। সময় মতো আমি থামিয়ে না দিলে কি বিশ্রী কাণ্ডটাই না হতো। তবে ওকে না দিয়ে মেরে দিয়েছি পাশের ফুটপাতের ফুলওয়ালির উপর। মাথার উপর দিয়ে চাকা চালিয়ে দিলাম। তোর বউ তখন বাচ্চা বাচ্চা, দুপাশে বেনি করে হেলে দুলে স্কুলে যায়। 2 মাস পর এসএসসি ওর তখন। মেয়েটা চোখের সামনে দেখলো, একটু এদিক সেদিক হলে তার কি হতো? সাথে সাথে মেয়েটার প্যানিক অ্যাটাক হয়ে কি এক অবস্থা। নাক মুখে রক্ত উঠে মরি মরি ব্যাপার স্যাপার। জানিস না তুই? জানবি কি করে? তুই তো তোর সো কল্ড ভালো মানুষই লুকিয়ে লুকিয়ে জাহির করতে ব্যস্ত, পরিবার এর থেকেও লুকিয়ে। মেয়েটার মাথার ব্যামোটামো আছে হয়তো, নাকি পাগল, ওরকম কাউকে দেখিনি। ওরকম আর একটা ধাক্কা পেলে ডাক্তার বলেছে মেন্টাল হসপিটালে পাঠাতে হতে পারে। কি এক অবস্থা বলতো? ভয় না পাইয়ে দেব নাকি ঠিকঠাক নিশানায় চাকা তুলি?
ঈশান আশ্বাদ দেওয়ান কি ভয় পেলো সে কথায় বুক কাঁপলো হয়তো। অসহায় দৃষ্টি ফেরালো তিতিরের দিকে। তিতির উল্টো হয়ে আছে, মাথা নোয়ানো। নতুন বউ, একটু আগে শুরু হওয়া স্বামী সোহাগে লজ্জায় আড়ষ্ট। একটু পর সে স্বামী নামক ব্যক্তি তাকে হয়তো আরও সোহাগে ভাসাবে, সে ভয়ও খানিক আছে মনে। ঈশানের নিজেকে অসহায় লাগলো এবার। ফোনের লোকটা জবাবের অপেক্ষা করছে। ঈশানের গলার আওয়াজ খাদে নামালো, তিতিরের কান পর্যন্ত যাতে না যায় কথাগুলো। এই মুহূর্তে সময় তোর ভালো, খেলা তোর ফেভারে, তাই আমি খানিকটা স্যাক্রিফাইস করলাম। তাই ভাবিস না ভয় পেলাম। ঈশান আশা দেয়ান তোদের মতো নটকিকে ভয় পায় না, তবে তোরাও তো আবার সামনে থেকে খেলতে ভয় পাস, ছুরি মারিস পেছন থেকে। ওকে, আই অ্যাগ্রিড। তবে আমিও সময় মতো সব বুঝে নেব। ঈশান আশাদের থেকে কিছু কেড়ে নেওয়া এত সহজ লাগে, তাও আবার সে যদি হয় তার বিয়ে করো বউ। বাকি কথা বলল না ঈশান। ফোন রাখ আর কাউন্টডাউন শুরু করে নিজের। তোর নামে বলি চড়াবো, সেদিন নয় আমরা উপোস ভাঙবো তোর সামনে। এখন দিলাম সেই পবিত্র ফুলটাকে কষ্ট, যা। ওপাশ থেকে অট্টহাসিতে ফাটলো লোকটা, বাঁকা কণ্ঠে বলল, কে বলতে পারে কার ফুল শেষমেশ কার বিছানায় সুবাস ছড়ায়? হতেও তো পারে বেড থাকলো, তোর পবিত্র ফুলটা সে বেডে থাকলো। পবিত্র ফুলটাকে ছুঁয়ে দেওয়া পুরুষটা তুই হলি না, কেমন হবে? বর্তমান। দীর্ঘশ্বাস ফেললো ঈশান। সেদিন এর ওই বাস্টারটা যে আজ আর কোনো সন্দেহ রইল না। ইচ্ছে করে নুরির ছবিতে তিতিরের মুখ বসিয়ে পাঠানো হয়েছিল তাকে, যাতে শুরুতে তিতিরকে দেখে একটা বড় সড়ো ধাক্কা খায়। তারপর যখন জানবে এটা ফেক, একটু রিলিফ পাওয়ার আগেই আবারও ধাক্কা খাবে মেয়েটা নুরি জেনে। ঈশানের মনে একটা অজানা ভয় গেঁথে গিয়েছিল। তিতিরকে নিজের থেকে দূরে রাখতে চাইতো বারবার। তার অবচেতন মন বলতো তার জন্য তিতিরের কোনো ক্ষতি না হয়, তার বউ হওয়ার অভিশাপ না লাগে মেয়েটার উপর। তাই তো কাউকে জানতে দিতে চায় না তার বউয়ের পরিচয়, কারণ শত্রুকে সেটাই তো অজানা ছিল। নুরির কথা মনে পড়তেই বুক চিরে হতাশার নিঃশ্বাস বের হলো। মেয়েগুলো এত বোকা হয় কি করে? এরকম একটা বদলোকের প্রেমে পাগল হয়ে জীবন দিতে যাচ্ছিল। আরে মেয়েরা তো ছায়া দেখলেও বলে দিতে পারে সে ছায়ার আশেপাশে নিজে নিরাপদ কিনা। আর তার বোন হয়ে তিনটা বছর একটা ব্লাডির সাথে প্রেম করে গেল, ভালোবেসে মরতে অবধি যাচ্ছে। ভালোবাসা একটা মানুষকে অক্ষম করে দেয়, বোধ বুদ্ধি লোপ পায় ভালোবাসলে। ঠিক ভুল ভালো মন্দের ফারাক করতে ভুলে যায়, বিশেষত মেয়েরা। নুরির মতো মেয়েরা একজনকে মনের প্রাণে ভালোবাসলে পাগলের মতো আঁকড়ে ধরে রাখে, ক্রমাগত মনে করে নিজের ভালোবাসায় শুধরে দেবে সামনের মানুষটার ভুলগুলো। বোকার স্বর্গে থাকে এক একজন, দল বেঁধে সবাই এটা সেটা দেখতে এগোচ্ছে। রিশা রোশনিদের সাথে সাথে তমাও বাচ্চাদের মতো একের পর এক বায়না করে যাচ্ছে। নয়ন বড্ড বিরক্ত মুখে সেসব কিনে দিচ্ছে। নিয়াজ আর নিশি তাদের সাথে নেই, খানিক পিছনে হাত ধরাধরি করে আসছে। তমা আর চোখে বারবার দেখছে সেদিকে, আর নয়নের পাশ ঘেরছে। নয়ন ভাই, আপনাকে যে বললাম সাদা পাঞ্জাবিটা পরতে, তাহলে ম্যাচিং ম্যাচিং হবে। নয়ন পরেছিল সাদা পাঞ্জাবি, তবে তিতিরকে সাদা শাড়িতে দেখে ঝটপট পাল্টে নিয়েছে সেটা। তবে মুখে বলল, কাপলরা ম্যাচিং ম্যাচিং পরে, যাদের পরার দেখো তারা ঠিকই পরেছে। আমরা পড়লে মহাভারত অশুদ্ধ হতো। হতো। আপনি পাল্টে গেছেন নয়ন ভাই। আগের জীবনেও এমন করে কথা বলতেন না আমার সাথে, হেসে হেসে কথা বলতেন। আজকাল কেমন রুক্ষ ব্যবহার করেন। তোমার মনের ভুল। এখন থেকে বাড়ি ফিরে আবার কারোর সাথে বের হওয়ার প্ল্যান আছে? না। রাতে বের হবেন আমাকে নিয়ে? ঘুরছই তো। রাতের ভিউ আলাদা। বিয়ের পর স্বামী নিয়ে রাতে ঘোরো। বিয়ের পর কি আর রাতে ঘুরোঘুরি করে সময় নষ্ট করার মতো সময় হবে বলুন? নয়নের তীক্ষ্ণ দৃষ্টি সামনে থেমে গেল এবার। তমা মিটিমিটি হেসে মুখ সরালো অন্যদিকে। তার পাশাপাশি হেঁটে চুপ করে থাকবে এটাও কি হয় নাকি? সে দিলে তবে তো। টানা এতক্ষণ যাবৎ হাঁটাহাঁটিতে অসুস্থ লাগছে নুরির, মাথাটা কেমন ভন ভন করছে, শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। নাইমের খেয়াল হলো সেটা, ব্যস্ত গলায় বলল, শরীর খারাপ লাগছে নুরি? পাশের একটা বসার বেঞ্চে বসতে বসতে সবার উদ্দেশ্যে বলল, তোমরা ঘুরে এসো, আমি বসছি এখানটায়। নাইম সবার দিকে তাকিয়ে বলল, আমি বসছি ওর সাথে, তোমরা এগো, ওর ভালো লাগলে নিয়ে আসবো পরে। সবাই খানিকক্ষণ যেতে না চাইলেও নুরির অনুরোধে গেল সকলে। নাইম হাতের পানির বোতল এগিয়ে দিল নুরিকে। নুরি হাত বাড়িয়ে নিল সেটা। ধন্যবাদ। এখন বেটার লাগছে? এখানে বসবে নাকি কিছু খেয়ে নেবে? ওপাশে একটা টং ঘরের মতো দেখলাম, চা বিস্কিট আছে হয়তো। দুপুরে না খাওয়ার জন্য হয়তো অস্থির লাগছে। নুরি মৃদু হাসলো, খোলা চুলগুলো দুর্বল হাতে খোপা করতে গেল। হাতের ব্যথায় মুখ কুচকে এলো, দাঁতে দাঁত চেপে খোপা করে নিল। মিহি গলায় বলল, অস্থির অনেক কারণে হই আমরা নাইম ভাই। শরীরের জ্বর অনুভব করা যায়, মনেরটা না।
নাইম কিছু বলল না, উঠে দাঁড়ালো। বসো, কেমন? আমি দেখছি দোকান থেকে কিছু পাই কিনা। ঈশান কোণে ঘন কালো মেঘ ছেয়ে আছে, আচমকা 7-5 ভেবে ভেবে আর তিতিরের পিছু পিছু আস্তে আস্তে বেশ ভেতরের দিকে চলে এসেছে ঈশান আর তিতির। তিতির তখন থেকে একটা পাখি প্রাণী দেখছে আর সেসবের পিছনে অনুসরণ করছে। ঈশানও ইয়াজের কথা ভাবছে গভীর মনোযোগে। কখন যে এতটা ভেতরে চলে এসেছে খেয়ালই করে ওঠেনি। আকাশে মেঘের গুড়গুড় শব্দে খেয়াল হলো আশেপাশে বেশ অন্ধকার নেমে এসেছে কয়েক সেকেন্ডের মধ্যে। তিতির খানিকটা সামনে ছিল, তার শব্দ পেয়ে শাড়ির কুচি উঁচিয়ে দ্রুত চলে এলো ঈশানের কাছাকাছি। চলুন যাই। আয়। তিতিরের হাত ধরে এগোতে শুরু করলো ঈশান। মেয়েটা খোঁড়াচ্ছে, ঈশানের গতির সাথে পাল্লা দিতে না পেরে ছটফট করছে। তবে আকাশের পরিস্থিতি দেখে মুখে কিছু বলল না। ঈশান আচমকা দাঁড়ালো, নিচু হয়ে বলল, জুতো সরা খোল। হুম। তোকে কোলে নিয়ে ছুটতে আমি পারবো না। ধীরে সুস্থে হেলে দুলে হেঁটে যাওয়ার সময় সম্ভবত হবে না। জুতো খুলে হাতে দে। জোরে হাঁটতে পারবি? তিতির শুনলো, দ্রুত জুতো খুলে ফেললো। ঈশান তিতিরের হাত থেকে জুতা জোড়া খুলে হাঁটা শুরু করলো। তবুও সমস্যা হচ্ছে। একে তো শাড়ি পরা, ঈশানও বারবার রাস্তায় খেয়াল করছে কোনো পাথর বা কাটা জাতীয় কিছু আছে কিনা। এত বড় জুতো, তার এত বড় জুতো ওইটুকু পায়ে মোটেও হবে না। এটা পরে আরো হাঁটতে পারবে না। চতুর্থবারের মতো কেটে গেল নাইমের কল। সাজিদ বিরক্ত গলায় বলল, নাইমটাও না, কাজের সময় এদের একটার নাগালও পাওয়া যায় না। অনিমা নিশিকে সান্ত্বনা দিয়ে বলল, নাইম আছে নুরির সাথে। নুরি অনেকক্ষণ হেঁটে ক্লান্ত হয়ে গিয়েছিল বিধায় ওয়েট করছিল একটা বেঞ্চে বসে। নাইমও থেকে গিয়েছিল ওর সাথে। আমরা অন্য রাস্তায় এসেছি, ওদের সাথে পথে আবার দেখা হয়নি। চলে আসবে জলদি। রেস্তোরাঁয় লম্বা একটা টেবিলে বসলো সকলে। ছোটদের খিদে পেয়ে গেছে। খাবারের অর্ডার করে ওদের জন্য অপেক্ষা করা ছাড়া আর কি বা করার আছে। কারোর জন্য চিন্তার কিছু নেই। নুরির সাথে নাইম আছে, তিতিরের সাথে তো স্বয়ং ঈশান আসাদ। আপনি নুরি? কর্কশ একটা কণ্ঠে চমকে পিছনে তাকালো নুরি। কালো দুটো লোক তার অদূরেই এসে দাঁড়িয়েছে। নুরির লোকটাকে দেখে ভীষণ ভয় করলো। কেন জানি নাইম নেই এখানে, পানির বোতল কিনতে গেছে। এই শুনশান জায়গায় এমন ডাকাতের মতো চেহারার লোককে দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। নুরি কিছু বলার আগেই লোকটাই সামনে চলে এলো। একই কর্কশ কণ্ঠে বলল, ইয়াস ভাইয়ের বন্ধু আমি, ফরেস্টে চাকরি করি। ইয়াজের নাম শুনতে চমকে উঠল নুরি। সাথে সাথে সামনের মানুষ 3 জনকে দেখে একটা কথাই সবার মাথায় এলো, এরা ইয়াজের বন্ধু। এরকম ছেলে পেলে। যদিও কাউকে দেখে জাজ করার স্বভাব ভালো নয়, তবু নুরির মাথায় এটাই এলো। 3টে ছেলের হাতে জ্বলন্ত সিগারেট। একটু এগিয়ে আসতে শতানে উঠে দাঁড়িয়ে 2 কদম পিছিয়ে গেল নুরি। নাইমকে খুঁজলো তার অসহায় চোখ। ছেলেগুলো কেমন চোখে তাকিয়ে আছে, মোটেও স্বাভাবিক লাগলো না তার সেই দৃষ্টি। ঘুরতে এসেছেন বুঝি ফ্যামিলির সাথে? জি। তারা কোথায়? দোকানে আসছে। আমরা তো দেখলাম পার্কে রেস্টুরেন্ট বসে খাওয়া দাওয়ার আসর জমিয়েছে। আপনাকে পৌঁছে দেই, চলুন। 2 কদম এগোতে চোখ পড়ল নাইমকে। ভ্রুজোড়া কুচকে ফেলেছে ছেলেগুলোকে দেখে। নাইম এসে সোজা দাঁড়ালো নুরির পাশে। ছেলেগুলোর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কি চাই? আপনি? যেই হই, আপনাদের কাজ কি? ভাবিকে পৌঁছে দিতে যাচ্ছিলাম। ছেলেগুলো নির্বিকার উত্তর আর ভাবি ডাকে গা জ্বলে গেল নাইমের। মুখে কিছু বলল না। নুরির হাত ধরল আচমকা। এই প্রথম স্পর্শ করলো সে নুরিকে। স্পর্শ করে নিজেই টের পেল বুকের ধুকপুক শব্দ। আমি আছি ওর জন্য, আপনারা যেতে পারেন। তো নাইম দাঁড়ায় না। নুরিকে এক প্রকার টানতে টানতে নিয়ে সরে আসে সেখান থেকে। ওদের আশ্চর্য করে ছেলেগুলো পিছু নিল না। অন্ধকারে ছেয়ে গেছে আশেপাশ, শুধু সময়ের অপেক্ষা ঝড় উঠে আসার। এরই মধ্যে 2-4 ফোঁটা বৃষ্টির পানি এসে গায়ে পড়তেই গতি বাড়ালো নাইম। পাশে একটা টংঘরে এসে দাঁড়ালো নুরিকে নিয়ে। এতক্ষণ ভয়ে ভয়ে নাইমের সাথে আসলো, এখানে এসে হাত ছাড়িয়ে নিল ঝটকা টানে। নাইম দেখেও দেখলো না। পাশে থেকে বসার জন্য টুল এগিয়ে দিল। বৃষ্টির গতি বেড়েছে এখন। নুরির মাথায় মানুষ 3 জন ক্রমাগত ঘুরছে। তারা ইয়াজের বন্ধু পরিচয় দিল। কিছু কি বলতে চাচ্ছিল ইয়াজকে নিয়ে? আচ্ছা, ইয়াজের সাথে ওই দিনের পর তো আর কথা হলো না। কেমন আছে ইয়াজ? আচমকা বোধ বুদ্ধি খুইয়ে বুকের ভিতর তোলপাড়ে মন দিল নুরি। অবুঝ বোকা ভালোবাসার মিথ্যা মায়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়া মেয়েটার মনে মনে হা হুতাশ করা শুরু করলো। লোকগুলোর কাছ থেকে ইয়াজের খোঁজ কেন নিল না? নাইম 2টো চায়ের কাপ হাতে এসে বসলো নিজেও নুরির পাশে। একটা কাপ এগিয়ে দিল নুরির দিকে। বেখেয়ালি নুরি হাতেও নিল সেটা। নুরির মন অন্যদিকে বুঝতে পেরে নাইম জিজ্ঞাসা করলো, টঙের চা আগে খাওয়া হয়েছে কখনো? নুরি হাতের কাপের দিকে তাকালো। এতক্ষণ সম্ভবত খেয়াল করলো তার হাতে চায়ের কাপ দেওয়া হয়েছে। অনীহার সাথে বলল, একবার। নাইমের মনে পড়লো এর আগে একদিন তাদের এলাকার রহমান চায়ের টঙে তিতি নিশি নুরিকে নিয়ে
সে আর নিয়াজ চা খেয়েছিল, সম্ভবত ওই একবারই। দমকা হাওয়া দিতেই নাইম গলা নামিয়ে শুধালো, শীত করছে, শার্ট খুলে দেবেন? প্রয়োজনে দেব। নুরি আচমকায় রেগে গেল, কঠিন চোখে তাকিয়ে বলল, হিরো সাজবেন না। আমাকে আজ বাঁচিয়ে এমনিতেই ভীষণ উপকার করেছেন। বড় ভাইয়ের কাছে ক্রেডিট নিয়ে নেবেন কিন্তু মনে করে। নুরি রেগে যাওয়ার কারণ বুঝলো না। আর বাঁচানোর ক্রেডিট মানে কি? লোকগুলো ভালো মন্দ সত্যি কিছু করে বসলে বাঁচানোর খুশি হয়নি বুঝি? আমার ভালো আমাকে আর আমার পরিবারকে ভাবতে দিন দয়া করে। আমি ভালো আছি, আমার মন শরীর দুটোই ফার্স্ট ক্লাস। আমার লাইফ নিয়ে আপনি দয়া করে মাথা ঘামাবেন না। নুরি রেগে সম্পূর্ণ অন্য টপিকে চলে গেছে। নাইম একদম মনে কিছু করলো না। ঋতু ডাক্তার হওয়ার সুবাদে এটা তার খুব ভালো করে জানে, মানসিক ট্রমায় থাকলে একটা মানুষ কি কি বলে বা করে কোনোটারই খেয়াল থাকে না। নুরি অত্যাধিক মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। যে মেয়ে সুইসাইডের মতো সিদ্ধান্ত নিতে পারে তার উপর না বুঝে রাগ করা বোকামি। তবে নরম গলায় বলল, সে কি জীবন ভালোবাসে তোমাকে? নুরি থমকালো। নাইম জানলো কি করে সে কাউকে ভালোবাসে, তবে মুখে সেটা জিজ্ঞাসা করা হলো না। মুখে বলল, সে প্রশ্নের জবাব জেনে আপনার কাজ কি? চায়ের কাপে চুমুক দিয়ে মৃদু হেসে নাইম বলল, পরিমাপ করতাম। আসলে আমিও কাউকে ভালোবাসি। ভালোবাসার সূত্র আজকাল মিলতে চায় না। কঠিনভাবে প্রেমে পড়ো আরেকজনের থেকে একটু সাজেশন নিতাম আর কি। নুরি ঘাড় বাঁকিয়ে প্রশ্ন করল, ভালোবাসেন কাউকে? ভীষণভাবে। এতটা ভালোবাসি যে সে অন্য কারো বুকে মাথা রেখে নিজের শান্তি খোঁজে। এটা জানার পরেও ঘৃণা করতে পারি না তাকে। কি করা যায় বলো তো? নুরি বিদ্রুপের হাসি হাসলো। কেন কে জানে? নাইমের ভালোবাসার হদিস তার অজানা। সে অন্য কারোর প্রেমে মাতোয়ারা। সুতরাং নাইমের মনে তার জন্য আদৌ কিছু আছে কি না এটা তার খুনাক্ষরেও মাথায় আসেনি। তাছাড়া কথাবার্তা এর আগে হাতে গোনা কয়েকবারই হয়েছে। কঠিন ভাষা ফেসেছেন দেখছি। মাথা ঝাঁকালো নাইম, শব্দ করে হাসলো। হাতের খালি চায়ের কাপটা রাখতে রাখতে বলল, কঠিনভাবে। ঝড়ো হাওয়া আর গুড়গুড় মেঘের শব্দ স্পষ্ট জানান দিচ্ছে জাকিয়ে বৃষ্টি নামবে এখনই। দিনের বেলা রাতের মতো অন্ধকার নেমে আসছে। বাতাসের তীব্রতায় গাছের পাতা ছোটখাটো খড়কুটো ঘূর্ণির মতো ঘুরছে। বাতাসের গতি অস্বাভাবিক হারে বেড়ে গেল। একদম চোখের পলকে কোনো মতে শরীর বাঁচে একটা পরিত্যক্ত ছাউনির নিচে এসে দাঁড়িয়েছেন ঈশান, তিতির। পার্কের এই পাশের সাইড সম্ভবত এখনো কাজ ধরেনি কর্তৃপক্ষ, যে কারণে অন্য দিকগুলো থেকে এই পাশটা বেশি গাছপালায় ঘেরা। বৃষ্টি থেকে বাঁচতে এটা আবার কোন রাস্তায় এলো সেটাও বোঝা যাচ্ছে না। ঝুম বৃষ্টি আর ঘন ঘন বজ্রপাতের শব্দে ভয়ে গুটিয়ে গেছে তিতির। দুজনার পরনেই সাদা কাপড় চোপড়, যার দরুন যতটুকু পানি গায়ে পড়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে। ঈশান দু হাতে নিচের চুল থেকে পানি ছেড়ে নিল। যদিও বৃষ্টি এখনো নামেনি। তিতির ভয়ার্ত চোখে বাইরের দিকে তাকিয়েছে। পরনে সফেদ শাড়ির জায়গায় জায়গায় ভিজে ফর্সা শরীরে অনেকাংশ দৃশ্যমান। ঠকঠক করে কাঁপছে হিমশীতল বাতাসে। তবে বৃষ্টি থেমে গেল কয়েক ফোঁটা দেখা দিয়ে। এখান থেকে বের হওয়ার উপায় নেই। ঘূর্ণিঝড়ের মতো হচ্ছে। প্রচণ্ড বাতাসে বাইরে গেলে উড়িয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ। তিতির ঘেঁষে আসলো ঈশানের দিকে। পাঞ্জাবির অংশ হাতের মুঠোয় চেপে দাঁড়িয়ে রইল। মিনমিনি গলায় বলল, এখান থেকে চলে যাওয়া যায় না? জায়গাটা ভয়ঙ্কর। ক্রাইম থ্রিলার মুভিগুলোতে এরকম জঙ্গলের মধ্যে আটকা পড়তে দেখেছি, সাথে বৃষ্টিও থাকে। কি যে ভয়ঙ্কর অবস্থা। ঈশান জবাব দেয় না। তিতির কাছে ঘেঁষতেই শরীর কেমন শিউরে উঠছে। নিজের উপর মহাবিরক্ত হলো সে। এখন এই পরিস্থিতিতে কিভাবে ঝড় থামলে চলে যাবে সেই চিন্তা মাথায় না এসে এলোমেলো চিন্তা মাথায় জায়গা করতে চাচ্ছে। ঈশান এদিক ওদিক তাকালো। গাছপালা ঝোপঝাড় আর কিচ্ছু চোখে পড়ল না। এখানে ছাউনি দেখে এসেছিল, তবে জনসমাগম একদম নেই। তারই ভুল। মেয়েটার পিছু পিছু আসাই উচিত হয়নি এ রাস্তায়। খোদা জানে ঘন্টা লাগিয়ে কত দূর এসেছে তারা। ফোন বের করে সময় দেখলো 4:45 বাজে। অথচ প্রকৃতি জানান দিচ্ছে সন্ধ্যা পেরিয়ে গিয়েছে বুঝি। সবার অসংখ্য কল মেসেজ সাজিদকেই জানিয়ে দিল তারা ঠিক আছে, আটকে পড়েছে বৃষ্টিতে। জানিয়ে এক প্রকার নিশ্চিন্ত হলো যেন। ফোন পকেটে রাখতেই বিকট আওয়াজে বজ্রপাত হতেই পাশ থেকে চোখ মুখ খিচে ঈশানের হাত পেঁচিয়ে ধরল তিতির। মেয়েটার ছোঁয়া পেতে জাগ্রত হলো মস্তিষ্ক। উল্টোপাল্টা ইশারা করছে। শো শো বাতাসের আওয়াজ। সামান্য দূরে শব্দ করে ভেঙে পড়ল একটা বিশাল গাছের ডালা। গাছের ডাল। বৃষ্টি না থাকলেও এরকম অবস্থায় ওই গাছপালার নিচ দিয়ে পার হওয়া মোটেও নিরাপদ নয়। তারপর ওপর মেয়েটা পড়ে আছে, শাড়ি না ছুটতে পারবে আর না তো কিছু। তিতির বিড়বিড় করে কি যেন বলছে। যতবার শব্দ হচ্ছে ততবার তিতিরের হাতে বাঁধন দৃঢ় হচ্ছে, যেন ঈশানের হাতটা নিজের বুকের মধ্যে ঢুকিয়ে নেবে।
নরম শরীরের স্পর্শে বেহায়ার মতো মস্তিষ্ক জ্বলছে ঈশানের। একই ঘটনার পুনরাবৃত্তি হতেই এবার ঈশান দুহাতে হ্যাচকা টানে নিজের সাথে মেশালো। তিতির বড় বড় চোখে তাকালো। ঈশান তিতিরের খোলা চুলগুলো কাঁধের উপর থেকে সরিয়ে দিয়ে বলল, ভয় করছে? মাথার উপর নিচ ঝাঁকালো তিতির। ভয় করছে মানে? এরকম পরিস্থিতিতে ভয় করবে না? ঈশান অনিমেষ তাকিয়ে রইল তিতিরের দিকে। নরম কণ্ঠে বলল, বাতাসটা কমলে ওদিকে যাব, ভয় নেই, আমি আছি তো। তিতিরের বুকের বাপাসটা আচমকা দ্রুত ছুটতে শুরু করলো। ঈশানের এই আমি আছি তো লাইনটুকুর প্রশান্তি যে তার কাছে কতটুকু তা কেবল সেই জানে। ঈশান নিজের শুকনো ঠোঁটজোড়া জিভ দিয়ে ভেজালো। সামনে ভয়ার্ত একটা বাচ্চা বাচ্চা মুখের মেয়ে, ভয়ে লাল হয়ে আছে মুখটা, চোখে মুখে রাজ্যে চিন্তা। আচ্ছা, মেয়েটা ভয় কাটিয়ে দিলে কেমন হয়? সে যদি আরেকটু গভীরে ছুতে চায় বা আদর করে, মেয়েটা কি তবুও তাকে অনুভব না করে বৃষ্টিকে নিয়ে ভাববে? ঈশানের খড়খড়ে ঠান্ডা হাতের স্পর্শ পেল তিতিরের নরম কোমল গাল। হাতের আঙ্গুলের উল্টো পাশ আলতো করে ছুঁয়ে যাচ্ছে। নিমিষে গাল দুটো দ্বিগুণ রক্তিম হলো। লজ্জা পাচ্ছে কি তিতির? তীব্র বাতাসে উঠছে রেশমের মতো চুল, শাড়ির আঁচল। ঈশান চুলগুলো এসে কপাল ছুঁয়ে দিচ্ছে। তিতির ঈশানের এই স্পর্শে তীব্রতা জানে। তার মনের গভীরে সকল আবেগ অনুভূতিগুলো জাগ্রত করে দেয় মানুষটার স্পর্শ। তিতির। তিতিরের দৃশ্য ঈশানের পাঞ্জাবির বোতামের দিকে। দুহাত খামচে ধরা ঈশানের পেটের কাছে পাঞ্জাবির অংশ। ঈশানের মুখে যতবার তার নাম শুনে ততবার দ্রিম দ্রিম শব্দ জোরালো হয় তার। এভাবে ঈশান কখন ডাকে জানে সে। এই ডাকের পর ঈশানের অবশ্যই কিছু চাওয়ার থাকে, এমন কিছু চাই যা দিতে মরিয়ে আসে। অথচ লজ্জায় আড়ষ্ট নারী সত্তা আটকে দেয় তালো। মৃদু গলায় উত্তর নিল, ইউ লুকস প্রিটি। শাড়িটা তুই পরবি ভাবিনি। নিজ হাতে দিলেন না কেন? নাও তো পড়তে পারতাম। দেওয়া হয়ে এটুনি আর কি। ইগো? জানি না, কিছু একটু হবে তো হয়তো। বাকি অর্নামেন্ট কিনেছেন, নিজে নিজে এত কিছু মনে রেখে কিনতে পারলেন? ঈশান আরেক দফা গভীরে পরখ করলো তিতিরের বদনখানি। হাসকি স্বরে বলল, না পারার কি আছে? আমার দৃষ্টি কতটা অতল স্পর্শে বুঝিস তুই? তোকে কতবার কতভাবে ভেবেছি মনে মনে। আন্দাজ আছে তোর? তোর শরীরের প্রতিটি অংশের মাপঝোঁক সব চোখের দেখাতেই মাপা। তিতির ছিটকে সরে এলো ঈশানের থেকে। বলল কি আর? উত্তর পেল কি? ঈশান বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে দাঁড়ালো। তিতিরকে পিছিয়ে কোমর অবধি উঁচু দেয়ালটায় বসতে দেখলো। এখানে এসে বসুন। ঈশান বসলো পাশেই। তিতির শাড়ির আঁচল টানছে, বারবার উসকুস করছে। কি হয়েছে? দৌড়ে আসলাম না, শাড়ির পিনগুলো লুজ হয়ে গেছে। ঠিক করে দেব। এই না, দরকার নেই, আমি ঠিক করে নেব। ঈশান খেয়াল করলো সম্ভবত পেটের কাছে কুচির কোনো সমস্যা হয়েছে। আঁচল গায়ের উপর ভালো করে ছড়িয়ে সেটা ঠিক করতে চাচ্ছে। ঈশানের কি হলো কে জানে। বিনা বাক্যে নিজের হাত গলিয়ে দিল তিতিরের পেটের দিকে। ঠান্ডা হাতের স্পর্শে শীত দ্বারা সোজা হয়ে আটকে গেল শ্বাস। ঈশান খানিকক্ষণ হাত নাড়াচাড়া করে গম্ভীর কণ্ঠে বলল, পিন শাড়িতে আটকে আছে, দেখি আঁচল সরা। রসগোল্লার মতো চোখ করে দুদিকে মাথা নাড়ল তিতির। ব্যস্ত কণ্ঠে বলল, আমি খুলে নিচ্ছি। আঁচলটা সরাতে সমস্যা কি? সমস্যা আছে, আমি পারবো। ঈশান বিরক্ত হলো এ যাত্রায়। ভ্রু কুচকে ধমকে উঠল, লজ্জা কমাতে বলেছি তোমাকে। সামান্য একটু আঁচল সরাতে লজ্জায় মরে যাচ্ছিস? যেদিন পুরোটা খুলে ফেলবো নিজ হাতে, সেদিন তো সাপের মতো মুস্তরাবি লজ্জায়। বেশ বুঝতে পারছিস? লজ্জায় কান দিয়ে গরম ধোয়ার কুণ্ডলি বের হলো যেন। নিচের ঠোঁট কামড়ে কাপা হাতে একটুখানি আঁচল তুলতে চোখ আটকালো ঈশানের। মেয়েধীর নগ্ন পেটের উপর সামান্য ভাঁজ পড়েছে মাঝ বরাবর। সামান্য বললেও বিষয়টা মোটেও সামান্য নয়। ঈশানও সেটা বুঝলো। দমকা বাতাসে তিতিরের চুলগুলো এসে বাড়ি খাচ্ছে ঈশানের চোখে মুখে। দুটো শরীরে করা পারফিউমের ঘ্রাণ মিলেমিশে একাকার। আচমকা ঈশান হাঁটু ভেঙে তিতিরের সামনে বসলো। ঈশান বসতে চমকে দাঁড়িয়ে পড়ল তিতির। আরে এভাবে কেন বসছেন? উঠুন। যেভাবে দাঁড়িয়ে আছিস ওইভাবেই দাঁড়া। তিতির কম্পিত শরীর নিয়ে দাঁড়িয়ে রয়। ঈশানের পুরুষালী হাত সযত্নে শাড়ির আঁচলটুকু সরায় পেটের উপর থেকে। নাভিকুণ্ডলে সামান্য নিচে শাড়ির গোজা, সেখানে বাঁকা হয়ে সেফটি পিনটা খুলে আছে। সযত্নে সেটা সময় নিয়ে ছাড়িয়ে নিল ঈশান। ঠান্ডা আঙ্গুলের আলতো ছোঁয়া বারবার লাগছে তিতিরের নরম উদরে। শিউরে উঠছে ছোট্ট শরীরটা। এলোমেলো দৃষ্টি এদিক ওদিক সরিয়ে নিচ্ছে বারবার। সেফটি পিনটা খুলে সুন্দর করে পিন আপ করে দিতেই তিতির মিনমিনে গলায় বলল, উঠে আসুন।
ঈশান উঠল না। শ্বাস প্রশ্বাস তো সেই কখন থেকে দ্রুত চলছে। ঝড়ো হাওয়ায় এলোমেলো মন, শরীর, পোশাক সব। দুহাতে কোমর চেপে ধরল। কোনো সতর্কবাণী ছাড়া মুখ ডুবালো তিতিরের নগ্ন পেটে। থরথরিয়ে কেঁপে উঠল তিতির। ভূমিকম্প হলো যেন তার গোটা শরীরটা জুড়ে। ঈশানের শীতল অধরের ছোঁয়ায় কঠিনভাবে সারা দিয়ে উঠল তার নারীসত্তা। ঠোঁট কামড়ে ধরে বুঝে এলো চোখ। শাড়ির দুপাশে খামচে ধরে আছে। ঈশান টুকরো টুকরো চুমু আঁকলো উন্মুক্ত পেটে। নাক ঘষল সেখানটায়। তিতিরের হাত চলে গেল ঈশানের চুলে। খামচে ধরে কোনো মতে বলল, প্লিজ আর না। ঈশান থামলো। সময় নিল বেশ খানিকটা। কপাল ঠেকিয়ে রাখলো তুলতুলে প্রিয় জায়গাটায়। জোরে জোরে শ্বাস টানলো। উঠে দাঁড়িয়ে তিতিরের থেকে সরে দাঁড়ালো। পাশের পিলারটায় হাত রেখে চোখ বুজে নিজেকে ধাতস্থ করলো। তিতির ধপ করে বসে পড়ল। কি এক যন্ত্রণা এটা! এভাবে কতদিন চলবে দুজনার নিজেদের নিয়ন্ত্রণের প্রতিযোগিতা? জ্বলে পুড়ে ভস্ম হওয়া অবধি। আর 10 মিনিট পর রাহাতের ফ্লাইট। মাকে শতবার বুঝিয়েও কাজ হয়নি তার। তিতিরের বাড়িতে আজকেই যেতে হবে, ব্যাস। শেষ পর্যন্ত কসম টসম কাটিয়ে অস্থির। যাওয়ার আগে তিতিরকে দেখে যেতে চায় সে। ছেলের বইয়ের জন্যে রেখে দেওয়া জিনিসগুলো বুঝিয়ে দিয়ে যেতে চায় তিতিরকে। 7-5 ভেবে রাহাত ঠিক করেছে, বাকি সবের চিন্তা পরে করলেও অন্তত শেষবারের মতো তিতিরকে যদি দেখা করানো যেত মায়ের সাথে, তাহলে হয়তো একটা বড় পাথর নেমে যেত বুকের উপর থেকে। ঢাকা শহরের আবহাওয়া গুমোট হয়ে আছে আজকে বড্ড। বৃষ্টি বা কড়া রোদ কোনোটাই না থাকলেও যেটা আছে সেটা হলো ভ্যাপসা গরম। এরকম আবহাওয়া আরও বিরক্তিকর। 5টার সময় ফ্লাইট। ট্রেন, বাস বা কার সবেতেই ভীষণ সময় লেগে যাবে। চটজলদি ফ্লাইট বুক করে নিয়েছে বাধ্য হয়ে। তিতিরকে কি বলে রাজি করাবে নিয়ে আসতে, বা আদৌ রাজি হবে কিনা? রাজি না হওয়ার সম্ভাবনা শতভাগ। ফ্লাইটে উঠে বসতে অস্থিরতা শুরু হলো তার। আজকাল উচ্চতা ভীতি হচ্ছে নাকি? কি আশ্চর্য! সে আর উচ্চতা ভীতি মানা যায়? ওয়ালেট বের করে তিতিরের একটা ছবি বের করলো। পুরনো একটা ক্যান্ডির ছবি তোলা এতদিন। পুরনো একটা ক্যান্ডির ছবি ছিল এতদিন। মাসখানেক আগে হারিয়ে ফেলেছে সেটা। এই ছবিটাও ভীষণ প্রিয় তার। এটা কবে তুলেছিল মনে করার চেষ্টা করলো রাহাত। বেশ খানিকটা সময় পর মনে পড়ল যদিও। এটা তোলা তিতিরের কলেজ ফাংশনে। এটা অবশ্য শাড়ি পরা না মেয়েটা। স্কাই ব্লু একটা ভারী কাজের 3 পিস। মুখ চোখ কেমন শুকনো। জ্বর ছিল সেদিন মেয়েটার। হোস্টেলে ফেরার সময় মাঝ রাস্তায় সেন্সলেসও হয়ে যায়। কি এক ভয় পেয়েছিল রাহাত সেদিন। শব্দ করে হেসে ফেললো আনমনে। কি থেকে কি হয়ে গেল? একটা সময় ছিল যখন ও রোজ দেখতে পারতো মেয়েটাকে। রোজ মানে রোজ। মেয়েটা বাড়ি যেত ছুটিতে, কখনো অস্থির লাগতো না। শেষবার যেদিন গেল সেদিন বিদায় দিতে এসেছিল সে স্টেশন অবধি। সেদিন অস্থির করছিল বুকের ভিতরটা। আফসোস হয় আজকাল। সেদিন যদি জানতো এই বিদায়টা আজন্মের মতো বিদায় হবে, তাহলে সে কি বিদায় দিত মেয়েটাকে? দিত না, কখনো দিত না। মাথা এলিয়ে দিয়ে চোখ বুঝলো রাহাত। পৌঁছতে খুব একটা সময় লাগার কথা নয়। তিতিরকে নিয়ে আসবে, ভালোবেসে বুঝিয়ে আনতে পারলে, না হলে জোর করে। তবে মায়ের ইচ্ছা পূরণ করতে সে এতটুকু জোর জবরদস্তি ঠিক করতে পারে। ঈশান তখন থেকে দাঁড়িয়ে আছে ওখানটায়, একবারও ফিরে তাকাচ্ছে না। তিতিরের মনে হলো ঈশান কি রাগ করেছে তার উপর? কি করতো সে? এটা কি ওইসব করার জায়গা? আজব মানুষ একটা। ধীরে ধীরে এগিয়ে এলো তিতির। পেছন থেকে ডাকলো, আপনি কি রাগ করেছেন? নো। তাহলে তাহলে কি? কাছে আয় তুই। এখনো মানতে পারছিস না তাই? ঈশানের কণ্ঠে স্পষ্ট টের পেল অভিমান। এখন এখানে বাচ্চাদের মতো অভিমান করার মানে আছে? এটা কি রোমান্স করার জায়গা? কথাটা ভেবে একবার আশেপাশে তাকালো তিতির। যেদিকে চোখ যায় সবুজে সবুজে ছেয়ে আছে। লম্বা লম্বা আদিম যুগের গাছপালায় ভরা চারিপাশ। ঘন কালো মেঘের সাথে ধূলিঝড়। এর মধ্যে রোমান্সের চিন্তা কিভাবে আসতে পারে একটা মানুষের? তিতির আরও দুবার ডেকেও আর সাড়া না পেয়ে সাহস করে একটা কাজ করে বসলো। কম্পিত দুহাত বাড়িয়ে পিছন থেকে জড়িয়ে ধরল ঈশানকে। এটা আশা করেনি ঈশান মোটেও। থম মেরে গেল। তিতিরের নরম গলা শুনতে পাওয়া গেল। বৃষ্টি হবে ঈশান ভাই। এমন রোমান্টিক ওয়েদার, এমন অন্তরঙ্গভাবে দাঁড়িয়ে থেকে তিতিরের ভাই সম্বোধনটা ঠিক হজম হলো না ঈশানের। ভাইটা যোগ না করলে এখন একটা রোমান্টিক কারবার করে ফেলে সে। সবে জল ঢালতেই হবে মেয়েটার। চোখ মুখ কঠিন করে বাজ খায় গলায় বলল, আমাকে কি তোর আবহাওয়া অধিদপ্তর মনে হয়? তিতির হাসলো নিঃশব্দে। হাতের বাঁধন দৃঢ় করে মাথা ঠেকালো ঈশানের পিঠে। ঈশান স্পষ্ট টের পাচ্ছে শরীরের সাথে লেপ্টে থাকা নরম একটা উত্তপ্ত শরীরের কাঁপন। তিতির একই কণ্ঠে বলল, আকাশে কি পরিমাণ মেঘ দেখতে পাচ্ছেন না? কালো হয়ে আসছে চারপাশ। স্পষ্ট বোঝা যাচ্ছে আরো ঝড় উঠতে পারে। তাহলে তো টেরেই পাচ্ছিস। জ্ঞান জ্ঞান করার কি আছে? গিরগিটিও আপনার থেকে কম রং পাল্টায়। এতক্ষণ মুখে মধু লাগিয়ে কথা বলে এখন আবার নিমিষে করলার রস এলো কোত্থেকে? এতক্ষণ আদর শখ নিয়ে এখন যেখান থেকে তুই তোর ভাইদের একটা আমদানি করলি সেখান থেকে। তিতির এ যাত্রায় ধরতে পারলো ঈশানের হুট করে রেগে যাওয়ার কারণ। ঠোঁট চেপে হাসলো। রাগানোর মহা ঔষধ মিলল একটা। সম্মান করে বলি। তোর সম্মানের ধার ধারি না আমি।
তাহলে দিন রাত নাম ধরে রেখে তুমি তুমি করে মুখে ফেনা তুলে ফেললে ভালো লাগবে? কপালে দুটো ভাঁজ পড়ল ঈশানের। এটা তো ভাবেনি তিতিরের মুখে তার নামটা শুনতে কেমন লাগবে। তুমি শব্দটাই বা কেমন লাগবে। পেটের উপর রাখা তিতিরের নরম হাত দুটো দু হাতে চেপে নিজের ঘুরে দাঁড়ালো, হেলান দিল পিলারটার সাথে। মন্দ লাগবে না, ডাকতো। থতমত খেলো তিতির। এখন কি ঈশান নাম ধরে ডাকতে বলবে নাকি? কি? আমার নাম ধরে? অসম্ভব। অসম্ভব কেন? অভ্যাস আছে নাকি? নেই, হবে না। ডাকলে অভ্যাসটা হবে কিভাবে? নাম ধরেই বা ডাকতে হবে কেন? এমনিতে তো ঠিক আছি। আমি নেই, বিশ্বাস কর। সময় সময় ভাই ডেকে মোটে 14টা বাজিয়ে দিয়েছিস তুই। ভাই ডাকটা কি খারাপ নাকি? ঈশান তিতিরের পাতলা কোমর টেনে নিজের সাথে মেশালো, হাসকি স্বরে বলল, খারাপ, খুব খারাপ। ধর আজ বাদে কাল যখন আমাদের সেই মুহূর্তটা আসবে, সেই মুহূর্তে তোর আমার মধ্যে কোনো দূরত্ব থাকবে না। তোর লজ্জা ভাঙবো আমি। তোর শরীরের প্রতিটি ভাজে ভাজে আমার স্পর্শ থাকবে, আমার দিয়ে আদর থাকবে। আমি দিন দুনিয়া ভুলে আদর করবো তোকে। সেই মুহূর্তে যদি আমাকে তুই ভাই ডাকিস, ভাবতে পারছিস আমার অবস্থাটা তখন? আমি তো সেদিনেই সন্ন্যাসী হয়ে গৃহে ত্যাগ করবো তিতির, আর না হয়তো হার্ট ফেল করে মারা যাব। তুই কি সেটাই চাস? স্বামী স্ত্রীর বিশেষ মুহূর্তে স্ত্রীর মুখ থেকে ভাই ডাক শুনে স্বামী গৃহত্যাগী অথবা ওপরে চলে গেছে? কেমন না বিষয়টা? আমি তো ভাবতেই পারি না। কি থেকে কি বলে গেল এতগুলো কথা। লজ্জায় মরিমরি অবস্থা তিতিরের। সামান্য একটা বিষয়কে অশ্লীলতার কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায় তা কেউ ঈশান আশাদ থেকে শিখুক। তিতিরের গাল, নাকের ডগা টমেটোর মতো লাল হয়ে গেছে। ঈশান আঙ্গুল ছোয়ালো সেখানটায়। ভাই ডাকবি না, একদম না। দরকার হলে বোকার মতো ইশারা ইঙ্গিতে কথা বলবি তুই আমার সঙ্গে। তবুও ভাই নট এলাও। নো মিন্স নো। অসভ্য, ছাড়ুন। তিতির তবুও থাকলো না আর হাতের বাঁধনে। এরকম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে উল্টাপাল্টা কথা লজ্জা দিলে থাকা যায় নাকি? এতক্ষণে ঝিরিঝিরি বৃষ্টি এক নিমিষে এবার রূপ নিল ঝুম বৃষ্টিতে। কালবৈশাখীর থেকে কোনো অংশে কম নয়। এতক্ষণে ঝড়ো হওয়ার সাথে এখনকার আকাশ ভাঙা বৃষ্টির তোরে মুহূর্তে ভিজিয়ে দিল দুজনকে। চোখের পলকে সাদা জামাকাপড় শরীরে লেগে গেল দুজনার। ঘন ঘন বজ্রপাতের শব্দে তিতির আর দূরে যাওয়ার সাহস করলো না এবারে। কি কুক্ষণে আজ বেরিয়েছিলাম বলুন তো? ইজন্ট ইট রোমান্টিক? ঈশানের কেমন কণ্ঠস্বরে মিটিমিটি করে তাকালো তিতির। ঈশানের চোখ জোড়া ভীষণ ঘোলা লাগছে। অপলক দৃষ্টি তিতিরকে ইশারা করছে অনেক কিছু বুঝে নিতে। তিতির শুকনো ঢোক গিলল। বৃষ্টির ঝাপটা এখন তাকিয়ে থাকাও জুলুম মনে হচ্ছে। মাথার উপরের ওই সামান্য ছাউনি কিছু বাঁচাতে পারল না। আর ঈশানের কণ্ঠ দেশের অ্যাডামস অ্যাপেলের দিকে নজর যেতেই শিরশির করে উঠল পায়ের তলা। ঈশানেরও একই অবস্থা। শিফনের পাতলা শাড়ি ভেদ করে নারী দেহের ভাঁজে তো সেই কখন থেকেই তার চোখের সামনে দৃশ্যমান। অনবরত পানির ফোঁটা গড়িয়ে পড়ছে তিতিরের শরীর থেকে। ব্লাউজের উপরে শরীরের উন্মুক্ত অংশটুকু ভিজে চিকচিক করছে। ঈশান চোখে চোখ রেখে তিতিরের ঠোঁটের উদ্দেশ্যে মুখ খানিকটা নামাতেই পিছিয়ে গেল তিতির। অস্ফুট স্বরে বলল, এখন না। দীর্ঘশ্বাস ফেললো ঈশান। বিয়ে একটা করেছে মাশাল্লাহ। বউকে ছুলোই না একদিনও, তার আগেই দূরে সরিয়ে দেয়। কঠিন গলায় পড়ল, তোর সে এখনটা কবে আসবে বলতে পারিস? তিতির কিছু বলার আগে আকাশ ফাটিয়ে বিকট আওয়াজ হলো। একটা হুড়মুড়ি এগিয়ে এলো তিতির। কাঁদো কাঁদো গলায় বলল, আমি এখানে থাকবো না। কিছু করার নেই, অপেক্ষা করা ছাড়া। সত্যি কিছু করার নেই। এই বৃষ্টি আজ থামবে বলে মনেই হচ্ছে না। রু কেঁপে উঠল তিতিরের। বৃষ্টি না থামলে এখানে সারা রাত থাকতে হবে নাকি? কি জ্বালায় পড়লো। এরকম একটা জায়গায় আবহাওয়ায় শিয়াল কুকুরে রাত্রে টানাটানি শুরু করে দিবে, সাথে মানুষের তো ভরসা নেই। ঈশান মাথার চুল থেকে পানি ঝাড়ছে, গায়ের ভেজা পাঞ্জাবি অস্বস্তি হচ্ছে ভীষণ। সেটা টানাটানি করে শরীর থেকে সরাচ্ছে বারবার। তিতির খানিকটা সময় পর ঈশানে মন দিল। এর আগে ঈশানকে পাঞ্জাবিতে বিয়ের দিন দেখেছিল, আর আজ দেখলো। এর আগে ছোটবেলায় দেখেছিল কিনা মনে পড়ছে না। কি ম্যানলি যে লাগছে পাঞ্জাবিটাতে, বলার মতো না। ঈশান চোখ তুলতে চোখাচোখি হলো দুজনার। তিতির তার দিকে ওভাবে তাকিয়ে আছে বুঝতে পেরে ঈশান নিজের দুহাত আড়াআড়ি বুকের উপর দিয়ে কপট ভঙ্গিতে বলল, বৃষ্টির দিনে এমন ভুল হতেই পারে। বেরিয়েছে না হয় বলে সাদা পরে, তুই ওভাবে তাকিয়ে থাকবি? তিতির হতভম্ব হয় ঈশানের অভিনয়ে। কথাটা যে তাকে খোঁটা দিয়ে বলা হলো তা নিজের শরীরের লেপ্টে থাকা সফেদ শাড়ির দিকে তাকাতেই টের পেল। রক্তিম হলো গাল। আশেপাশের অবস্থা পরখ করে শাড়ির ভেজা আঁচল টেনে টুনে ঠিক করতে করতে বলল, কিছু একটা করুন। ঈশান হাসকি স্বরে বলে উঠল, করতেই তো চাই। বৃষ্টির মধ্যে এমন অবস্থায় কত কিছুই তো করতে মন চাচ্ছে, করে ফেলি, বল। অসভ্য কোথাকার।
ব্যস্ত হাতে বারবার পাতলা আঁচলে নিজের বুকের উপর আড়াল করাতে ব্যস্ত। লাভের লাভ তাতে অবশ্য কিছু হচ্ছে না। ঈশান কপট হাসি দিল সামান্য। এভাবে কি ডাকছিস? দেখে ফেলেছি। সঙ্গে সঙ্গে উল্টো ঘুরে দাঁড়ালো তিতির, আতঙ্কিত কণ্ঠে আওড়ালো, ছি ছি ছি, ঈশান আরশাদ যে এতটা অসভ্য জীবনেও কল্পনা ছিল না। তিতির ঘুরতেই 2 কদম এগিয়ে আবারও দূরত্ব ঘোচালো। ঈশান মাথা নুইয়ে কানের কাছে ফিসফিস করে বলল, আগে কি বলছিলি যে জানাতাম তোকে কাপড় চোপড় খুলে তোকে দিতে পারবো না? চাইলে বুকে আসতে পারিস। আমার এরকম কসরত করে বানানো বডি রেখে আমার বউ জামা কাপড় পরে শরীর ঢাকবে। ইটস নট সো লেম। আয় আয়, বুকে আয়। এত কাছে ঈশানের অস্তিত্ব টের পেয়ে আরেকটু এগিয়ে যাবে ভাবতে পিঠের উপর থেকে কেউ সরিয়ে দিল কোমর ছড়ানো ভেজা চুলগুলো। আপনি? চুপ। ঈশানের শীতল অধর ছুঁয়ে দিয়েছে তিতিরের নরম কানের লতি। শ্বাস আটকে দাঁড়িয়ে থাকার মাঝে কানের ভারী দুলটা খুলে গেল, পরপর দুটো কানেরই। ঈশান মৃদু কামড় বসালো এবার সেখানটায়। এত ভারী দুল কেন? লাল হয়ে গেছে। তিতির জবাব দেয় না। ঈশান এক হাত তার শাড়ির আঁচল ভেদ করে পেটের উপর আঁকিবুকিতে ব্যস্ত। ভেজা অঙ্গ ঝলসে যাচ্ছে যেন ঈশানের ছোঁয়ায়। তিতিরের দুলজোড়া পাঞ্জাবির পকেটে রেখে আঁখি জোড়ায় স্থির করলো তিতিরের উন্মুক্ত পিঠে। শুকিয়ে এলো গলাটা, শুকনো ঢোক গিলতেই তরঙ্গিত হলো পুরুষালী অ্যাডামস আপেলটা। কাঁধের উপর লেপ্টে থাকা চুলগুলো এক একটা করে সরালো। আমি যদি এখন একটু তোকে আদর করি, তুই কি দূরে সরে যাবি তিতির? তিতির কি জবাব দেবে? এখন ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে, একের পর এক বজ্রপাত হচ্ছে, আকাশ ভেঙে ঢল নেমেছে। বৃষ্টির শব্দে পরিবেশ কেমন অন্যরকম লাগছে ভীষণ। শীতল বাতাসে কাঁপুনি ধরার কথা শরীরের, কিন্তু এখন আর সেটা মনেই হচ্ছে না। শরীর কাঁপছে, আগের থেকেও দ্বিগুণ হারে কাঁপছে। তবে তা শীত অনুভূত হওয়ার জন্য নয়, বরং ঈশানের কাছে আসায়। ঈশান তিতিরের জবাবের অপেক্ষা করে সেভাবে ঝুঁকে, তবে তিতিরের সারা শব্দ না পেয়ে মাথা তুলে ফেলে। ঘাড়ের উপর থেকে তপ্ত নিঃশ্বাস সরে যেতেই বন্ধ চোখ জোড়া খুলে ফেললো। ঈশান সরে যাচ্ছে টের পেতেই রুদ্ধশ্বাসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।